মুফাসসিরুন কি বিধান আছে এরকম একটা প্রশ্ন মনে হচ্ছিল এই টাইমে, তাই না? জি স্যার। এই বিশেষজ্ঞর মতামত সম্পর্কিত আমাদের বিজিএসসিতে খুব বেশি এই প্রশ্নটা আসে, বিশেষজ্ঞর মতামত। বিশেষ করে ইংরেজিতে এই প্রশ্নটা দিয়ে দেয় যে এক্সপার্ট ওপিনিয়ন নিডস ভেরি কেয়ারফুল এক্সামিনেশন। বিশেষজ্ঞর মতামত খুব সতর্কতার সহিত দেখতে হবে। এই বিষয়টা নিয়ে খুব আলোচিত এবং খুব বেশি আসে আমাদের বিজিএসসিতে। তো দেখি কে কিভাবে পড়েছেন বিশেষজ্ঞ মতামত সম্পর্কে। আমাদের যে কেউ একজন বলেন, আমরা শুনতে থাকি, অন্যজন আরেকজন রেডি হয়ে যান, বিশেষজ্ঞ মতামত সম্পর্কে বলেন। আজকে মেয়েরা থেকে শুরু করেন। মেয়ে কই? শিল্পী আপা বলেন। ওয়ালাইকুম আসসালাম, কি অবস্থা আপনার? স্যার একটু গলা ঠান্ডা লাগছে তো তো বলতে পারবো কিন্তু হয়তো বা শুনতে সমস্যা নেই, আমরা শুনছি, সমস্যা নেই। আমরা পড়াশোনার কি অবস্থা? স্যার পড়তেছি। দুর্বল হয়ে গেল নাকি? আছে এক্সপার্ট অপিনিয়ন বা বিশেষজ্ঞের মতামত সম্পর্কে হচ্ছে সাক্ষ্য আইনে বলা হয়েছে যে 45 সেকশনে স্যার ইয়াটা মানে দ্য কোড অফ হচ্ছে দ্য এভিডেন্স অ্যাক্ট 1872। তো এক্সপার্ট অপিনিয়ন সম্পর্কে আসলে সাক্ষ্য আইনে বলা হয়েছে 45 ধারায় এবং এর সাথে হচ্ছে 45, 46, 47 সেকশনগুলো দিলে প্রশ্নটা একটু ভালো হয়। তো 45 ধারায় বলা হয়েছে যে বিশেষজ্ঞের মতামত সম্পর্কে বলা হয়েছে 13টি বিষয়ে, যে বিশেষ বিদেশি আইন, বিজ্ঞান, চারুকলা, হাতের লেখা, তারপর হচ্ছে আঙ্গুলের ছাপ, ডিজিটাল রেকর্ড সাক্ষ্য, ফরেন্সিক সাক্ষ্য, হাতের তালুর ছাপ, পায়ের তালুর ছাপ, চোখের আইরিশ, এরপরে আছে হচ্ছে ব্যক্তি পরিচয় শনাক্তকরণ, প্রাণী শনাক্তকরণ। এক্সপার্ট অপিনিয়ন যে হচ্ছে মতামত নেবে ওই এক্সপার্টকে অবশ্যই একজন হচ্ছে মানে সনদপ্রাপ্ত বিশেষজ্ঞ হতে হবে। আমাদের বিশেষজ্ঞর মতামত বলতে আমরা কি বুঝলাম? স্যার 13টা বিষয়ে একজন এক্সপার্ট সনদপ্রাপ্ত বিশেষজ্ঞ দ্বারা হচ্ছে এগুলো মানে তার মতামতটা তিনি হচ্ছে দিবেন। ওকে, তাহলে কি আমরা বলতে পারি যে যিনি মামলাতে সরাসরি জড়িত নাই বা মামলার সাথে কোনোভাবেই জড়িত নয়, যে মামলা আসামি বাদী কোনো কিছুই না, তাই না? হ্যাঁ, তার শনাক্তকরণের। হ্যাঁ, সাধারণত আমাদের যারা 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 মামলার সাথে জড়িত না, যারা ইনভেস্টিগেশনের সাথে জড়িত না, তাদের মতামত আমরা সবসময় দেখেছি অপ্রাসঙ্গিক। কিন্তু যে সমস্ত মামলায় কোনো পক্ষ না, তাদের তৃতীয় পক্ষের যখন, অর্থাৎ আমাদের বিশেষজ্ঞ বিশেষ বিশেষ বিষয়ের জন্য যাদের কাছ থেকে অভিমত নেওয়া হয়, আদালত বিভিন্ন সময় এই বিশেষজ্ঞদের অভিমত নেন। সেগুলো বিশেষজ্ঞর মতামত, অর্থাৎ বিভিন্ন মামলা তাদের অভিমত প্রদান করা হয় এবং এই অভিমতের উপরে ভিত্তি করে যখন কোনো সিদ্ধান্ত গ্রহণ করা হয় তখন আমরা সেটাকে বিশেষজ্ঞর মতামত বলি, তাই না? এরপরে 45-এর এটা হচ্ছে আমরা বলতে পারি যে সকল পক্ষকে বিশেষজ্ঞের মতামতের কপি দিতে হবে এবং বিশেষজ্ঞের কাজ হচ্ছে আদালতকে সহায়তা করা। এরপরে হচ্ছে 46-এ আছে বিশেষজ্ঞের মতামত যে বিষয়ের উপর নির্ভর করে অথবা বিশেষজ্ঞের মতামত সমর্থন করে সে সকল বিষয় হচ্ছে প্রাসঙ্গিক হবে। হ্যাঁ,
স্যার জি, অন্য কেউ বলে। ছিল তো আমি বলতেছি মানে যে সকল বিষয়ের উপর হচ্ছে বিশেষজ্ঞ মতামত দেয় এবং সমর্থন করে ওই বিষয়গুলো হচ্ছে প্রাসঙ্গিক হবে। যেমন হচ্ছে একটা উদাহরণ আমরা দিতে পারি যে এক্স কে বিষ পান করে হত্যা করা হয়েছে, এখানে এক্স এর শরীর হচ্ছে নীল হয়ে গেছে। এখন এই যে শরীরটা তার নীল হয়ে গেছে বা কেন হয়েছে, এই জিনিসগুলো আমরা হচ্ছে বুঝতে পারবো কিন্তু মতামত সম্পর্কে আমরা বুঝতে পারবো যখন হচ্ছে ওই বিশেষজ্ঞ একটা মতামত দিবে যেটা বিষ পান করার জন্য তার শরীরটা হচ্ছে এই নীল হয়ে গেছে। 47 আছে যে হস্তলিপি সম্পর্কে অভিমত যখন প্রাসঙ্গিক, কোনো দলিল কোনো ব্যক্তির স্বাক্ষর হাতের লেখা তা ওই ব্যক্তির হাতের লেখা স্বাক্ষরের পরিচিত ব্যক্তির অভিমত প্রাসঙ্গিক হবে। মানে যে ব্যক্তির হাতের লেখা বিষয়ের জন্য যদি কোনো হচ্ছে প্রশ্ন ওঠে তাহলে যে ব্যক্তির কাছে যে ব্যক্তিটা দেখেছে এই ব্যক্তির হাতের লেখা তাকে তারা কিংবা যাদের সাথে তার চিঠি আদান প্রদানের হচ্ছে মানে প্রদান করা হয়েছে তাদের সঙ্গে ওই চিঠির মানে হাতের লেখার সাথে হাতের লেখা মিলাই দেখা এবং যারা বরাবর হাতের লেখা হচ্ছে জমা দেন ওই ব্যক্তির দ্বারা মানে তার হাতের লেখাটা হস্তলিপিটা হচ্ছে প্রমাণ করতে পারে। আর 48 তো আছে হচ্ছে যে প্রথা সম্পর্কে আর কি অভিমত প্রাসঙ্গিক। জি, আর কেউ আরেকজন বলেন তো একটু দেখি এই প্রশ্নটাই। স্যার জি বলেন তো দেখি। স্যার বিশেষজ্ঞদের অভিমত সম্পর্কে সাক্ষ্য আইনের স্যার ধারা 45 থেকে ধারা 51 পর্যন্ত বলা হয়েছে। সেখানে 45-এ 13টি বিষয়কে বিশারদের যে মতামত সেটিকে নির্দেশ করেছে। যখন কোনো মামলা বা মোকদ্দমায় দুর্বোধ্য বা এই 13টি বিষয়ে যখন কোনো অভিমত দরকার হয় তখন যে ব্যক্তি ওই বিষয়ে অভিজ্ঞ সে বিষয়ে যে মতামত প্রদর্শন করে বা রিপোর্ট প্রদর্শন করে আদালত সেটাকে বিশেষজ্ঞদের অভিমত হিসেবে ধরে নেয়। এই 13টি বিষয় যদি উল্লেখ করি তাহলে উল্লেখ করা যায় স্যার যে আপনি যেভাবে বলছেন যে হাতের লেখা, হাতের ছাপ, আঙ্গুলের ছাপ, পায়ের ছাপ, চোখের আইরিশের ছাপ, তারপরে বিদেশি আইনের কোনো বিষয়, বিজ্ঞান, ভৌত, ফরেন্সিক, কারিগরি বিষয় এবং প্রাণীর ব্যক্তি ও প্রাণীর পরিচয় এই ইত্যাদি সংক্রান্ত যে মতামত বিশেষজ্ঞরা দেন সেটিকেই হচ্ছে যে বিশেষজ্ঞ অভিমত বলে। তো বিশেষজ্ঞদের অভিমত যেহেতু 45 ধারা থেকে 51 ধারা পর্যন্ত বিস্তৃত, তো 45 থেকে 51 ধারা যদি আমরা আলোচনা করি তাহলে বিশেষজ্ঞদের অভিমত সম্পর্কে একটা পরিষ্কার ধারণা অর্জন করতে সক্ষম হব। এখন স্যার বিশেষজ্ঞদের অভিমত আমাদের এই যে 13টি ক্ষেত্রের বাইরেও আমাদের যে ফিজিক্যাল এবং ফরেন্সিক যে বিষয়ে যে অভিমত গুলো নেওয়া হয় সেগুলো হচ্ছে যে 45-এর কতে এটি উল্লেখ করা হয়েছে যে রক্ত, চক্ষু, বীর্য ইত্যাদি সংক্রান্ত যে বিষয়গুলো অভিমত করা হয় সেটা 45-এর কতে বলা হচ্ছে। এছাড়াও স্যার বিশেষজ্ঞদের অভিমতের সহিত যদি অন্য কোনো প্রাসঙ্গিক ঘটনা হয় বা অন্য কোনো প্রাসঙ্গিক বিষয়কে অবতারণা করার প্রয়োজন হয় সেটিও বিশেষজ্ঞদের অভিমতের বলেই গণ্য হবে। যেমন কোন বিশেষজ্ঞ অভিমত একটা ডায়াগনোসিস বা একটা রিপোর্ট বের করলেন, তার সঙ্গে কোন একটা স্বনামধন্য বইয়ের নিতে পারেন, সাহায্যও নিতে পারেন যে ওই স্বনামধন্য বইয়ে ওই সিমটমস গুলোর বিষয়ে কি লেখা আছে। তাহলে ওই স্বনামধন্য বইয়ের রেফারেন্স এবং তার নিজের মতামত দুটোকে কেন্দ্র নিয়েই এই যে 46 ধারা অনুযায়ী একটা মতামত পেশ করতে পারেন। এবং 47 ধারায় সাক্ষ্য হাতের লেখা সম্পর্কে বিশেষজ্ঞদের যে অভিমত সে সঙ্গে বলা হচ্ছে যে যদি হাতের লেখা ইত্যাদি সম্পর্কে যদি আদালত কোনো সংশয় বা সন্দেহর সৃষ্টি হয় তাহলে ওই ব্যক্তি যাদের সহিত পত্রালাপ করেছে বা কোনো লেখাজনিত কোনো কিছুর যোগাযোগ করেছে
সেই লেখাগুলোকে নিয়ে তিনি সেটা হচ্ছে যে মিলাইতে পারেন। এছাড়া স্যার 48-48 অধিকার প্রথা এবং 49 প্রচলিত রীতিনীতি এবং 50 যে আত্মীয়তার সম্পর্ক, এই বিষয়েও বিশেষজ্ঞের অভিমতকেও প্রাসঙ্গিক করা হয়েছে। তো সাক্ষ্য আইনের 45 ধারা থেকে একদম 51 ধারা পর্যন্ত বিশেষজ্ঞদের অভিমত প্রাসঙ্গিক করা হয়েছে। এখন বিশেষজ্ঞদের অভিমত কতটা গ্রহণযোগ্য হবে এ ব্যাপারে আদালত পুরোটাই তার স্বেচ্ছাধীন ক্ষমতা প্রয়োগ করতে পারেন। বিশেষজ্ঞদের অভিমত যেহেতু একটি মামলার পক্ষদের মধ্যে সম্পৃক্ত না, বিশেষজ্ঞদের অভিমত তখনই প্রয়োজন হয় যখন কোনো বিষয়ে সঠিকভাবে ওয়াকিবহাল এবং সন্দেহের সৃষ্টি হয়, তখন বিশেষজ্ঞদের অভিমত প্রয়োজন হয়। আর বিশেষজ্ঞ অভিমত অনেকটা, যদি ক্রিমিনাল অফেন্স হয় তাহলে মানব শরীর সংক্রান্ত বা কোনো বিষয়ে সন্দেহ দূরীকরণার্থে, তো এই বিষয়টা যেহেতু একটা তৃতীয় পক্ষ মতামত দেয়, সেহেতু আদালত অত্যন্ত সূক্ষ্ম এবং কঠিন সাক্ষ্যের কঠিন মানদণ্ডে যাচাই বাছাই করে তবেই বিশেষজ্ঞদের অভিমতকে আদালত গ্রহণ করে। নতুবা এই বিশেষজ্ঞদের অভিমত গ্রহণ করে মানে যদি সূক্ষ্ম বিচার না করে বা সহ সমর্থন বা অন্যান্য পারিপার্শ্বিক বিষয় বিবেচনা না করে শুধুমাত্র আদালত বিশেষজ্ঞদের অভিমত যদি গ্রহণ করে, তাহলে ন্যায় বিচার বিঘ্নিত হওয়ার আশঙ্কা থেকে যায়। সুতরাং বিশেষজ্ঞদের অভিমত গ্রহণ করার ক্ষেত্রে অত্যন্ত চাতুরতা, সূক্ষ্ম এবং সাক্ষ্য যাচাই বাছাইয়ের যতগুলো দিক আছে প্রত্যেকটা দিক সূক্ষ্মভাবে যাচাই বাছাই করে বিশেষজ্ঞদের অভিমত গ্রহণ করতে হবে। চরিত্র কখন প্রাসঙ্গিক, চরিত্র কখন প্রাসঙ্গিক? স্যার, চরিত্র সাক্ষ্য আইনের 52 ধারা থেকে 55 ধারা পর্যন্ত চরিত্র প্রাসঙ্গিকতা সম্পর্কে বলা হয়েছে। এখানে দেওয়ানি মামলার ক্ষেত্রেও বলা হয়েছে এবং ফৌজদারি মামলার ক্ষেত্রেও বলা হয়েছে। কার চরিত্র আসলে, কার চরিত্র? স্যার, এটা হচ্ছে যে সাক্ষ্য আইনের যে আসামির চরিত্র, অর্থাৎ যে ব্যক্তি, যদি ফৌজদারি মামলা হয় ফৌজদারির আসামি, এবং যদি দেওয়ানির মামলা হয় তাহলে দেওয়ানি মামলার বিষয়বস্তুর সঙ্গে যে বিবাদী থাকবে সেই বিবাদীর চরিত্র বা বাদীর চরিত্র, অর্থাৎ দেওয়ানি মোকদ্দমায় স্যার পক্ষদের চরিত্র, আর হচ্ছে যে ফৌজদারি মোকদ্দমায় আসামির চরিত্র। অভিযুক্ত চরিত্র। হ্যাঁ, 53 নম্বর সেকশনে কি বলা আছে? কোন সময় কোন সময় 52 নম্বর সেকশনে দেওয়ানি মামলা সঙ্গে বলা হচ্ছে যে দেওয়ানি মামলায় চরিত্র প্রাসঙ্গিক নয়। আবার দেওয়ানি মামলার আরেকটা সেকশনে বলা হচ্ছে যে 55 নম্বর সেকশনে যদি এই দেওয়ানি প্রকৃতির মামলা যদি ক্ষতিপূরণের নির্ধারণে হয় তাহলে চরিত্র প্রাসঙ্গিক। আবার ফৌজদারি মামলা সম্পর্কে বলা হচ্ছে যে 53 নম্বর সেকশনে, সেখানে বলা হচ্ছে যে ফৌজদারি মোকদ্দমায় পূর্ববর্তী সৎ চরিত্র এটি প্রাসঙ্গিক। তবে যখন সৎ চরিত্র বলে কেউ দাবি করবে তখন অসৎ চরিত্র প্রমাণ করা যাবে, তখন অসৎ চরিত্র প্রাসঙ্গিক হবে। তাহলে 54 নাম্বার বলা হচ্ছে যে ফৌজদারি মোকদ্দমায় পূর্ববর্তী অসৎ চরিত্র হচ্ছে অপ্রাসঙ্গিক। তাহলে অসৎ চরিত্র অপ্রাসঙ্গিক হলো যখন সৎ চরিত্র হিসাবে কেউ যদি দাবি করে, তখন ওই ব্যক্তির যদি পূর্ববর্তী কোনো দ্বন্দ্ব থাকে সেই দ্বন্দ্ব সম্পর্কে আদালতে উপস্থাপন করেও তার চরিত্র যে অসৎ সেটি প্রাসঙ্গিক বলে প্রমাণ করা যাবে। তাহলে স্যার দেওয়ানি মামলার ক্ষেত্রে 52 আর 55 আর হচ্ছে যে ফৌজদারি মামলার ক্ষেত্রে 53 আর 54 এই চরিত্র বিষয়ক মানে চরিত্র বিষয়ে হচ্ছে যে বলা হয়েছে। আর একটা প্রশ্নের উত্তর দেন তাহলে। দুইটা বিষয়, একটা হচ্ছে 52 এবং 55 হচ্ছে ক্ষতিপূরণ প্রদানকারী বিষয় যদি হয় সেই ক্ষেত্রে চরিত্র প্রাসঙ্গিক। তবে দেওয়ানি কার্যবিধি অনুযায়ী দেওয়ানি মোকদ্দমায় যে আচরণ বা চরিত্র সবসময় অপ্রাসঙ্গিক, অর্থাৎ কোনো ব্যক্তির উপরে তার আচরণ বা চরিত্র অনুযায়ী তার সম্ভব বা অসম্ভব হিসেবে বিবেচিত করা হবে না, সেক্ষেত্রে অপ্রাসঙ্গিক হিসেবে বিবেচিত করা হবে। কিন্তু আমরা যদি 54 নম্বর সেকশনে, 53 নম্বর এবং 54 নম্বর সেকশনে দেখি, সেক্ষেত্রে ভালো চরিত্র সবসময় প্রাসঙ্গিক আর
খারাপ চরিত্র অপ্রাসঙ্গিক। ব্যাখ্যাতে যে বলল খারাপ চরিত্র সাক্ষ্য হিসেবে যদি পূর্ববর্তীতে দণ্ডিত হয়, সেই ক্ষেত্রে ভালো চরিত্রের ক্ষেত্রে আপনি খারাপ চরিত্র প্রাসঙ্গিক হিসেবে বিবেচনা করতে পারবেন অ্যাকর্ডিং টু সেকশন 54 অনুযায়ী। তাহলে আমাদের যে ধরনের প্রশ্নগুলো হয়, আমাদের খুব গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোর মধ্যে রয়েছে একটা হচ্ছে বিশেষজ্ঞদের অভিমত কি। প্রথম প্রশ্নই বলে হচ্ছে বিশেষজ্ঞদের অভিমত কি, আপনি এটা বলতে কি বোঝেন। শুধু আমাদের 45 নাম্বার সেকশনের 13টা আছে, এটা বললেই শুধু হবে না। বিশেষজ্ঞর মতামত কোন বিষয়ের অভিজ্ঞ বা দক্ষ ব্যক্তিকে বোঝানো হয়, তাই না? এটাই তো আমরা বুঝি বিশেষজ্ঞ বলতে কোনো যে কোনো একটা বিষয়ের উপরে সে অভিজ্ঞ এবং এই বিষয়ে অবগত থাকেন স্যার। হ্যাঁ, যিনি কোনো একটা বিষয়ে অভিজ্ঞ এবং দক্ষ তাকেই বোঝানো হয়ে থাকে। আমরা বিশেষজ্ঞ বলতে সেই ব্যক্তিদেরকে বুঝাবো। ধারাবাহিকতা কোনো কিন্তু মানে এই ডিগ্রি থাকলে তাকে বিশেষজ্ঞ বলা যাবে, ওই ডিগ্রি থাকলে তাকে বিশেষজ্ঞ বলা যাবে, এরকম কোনো কিছু না। সাক্ষ্য আইনের দৃষ্টিতে বলা যায় যে ব্যক্তির জ্ঞান পারদর্শিকতা, দক্ষতা, অভিজ্ঞতা সম্পর্কে আদালতের মোকদ্দমা সুস্থভাবে বিচার করার সহায়তা করবে, তাকেই আমরা বিশেষজ্ঞ হিসেবে গণ্য করব। যেটা আমাদের 73 নম্বর সেকশনে বলেছে, আদালতের নিজস্ব জ্ঞান, দক্ষতা, অভিমত দ্বারা যদি মামলার তর্কিত যে বিষয়গুলো সেগুলো সমাধান দিতে পারে, তারপরেও উনি যদি বিশেষভাবে বিশেষজ্ঞের মতামত প্রয়োজন হয়, তাহলে সেই সমস্ত বিশেষজ্ঞের মতামত নিতে পারে, যেটা 45 নম্বর সেকশনে প্রাসঙ্গিক হিসেবে 13টা বিষয় নিয়ে প্রাসঙ্গিক হিসেবে বলেছেন। তো বিশেষজ্ঞের মতামত কোথায় প্রাসঙ্গিক, কোথায় অপ্রাসঙ্গিক, বিশেষজ্ঞের মতামত গ্রহণের ক্ষেত্রে আমাদের আলোচনা করেছি। 45 নম্বর সেকশনে ওগুলো দিবেন, দিলে পরীক্ষার মানটা ভালো হবে। ওই 4টা বিষয় দিবেন, দিলে আপনার বিষয়গুলো দেখবে যার যে যিনি খাতা দেখছেন দেখবেন যে না, এই বিষয়গুলোকে আরো সুন্দরভাবে লিখেছেন। হস্ত লেখার যে বিষয় 47 নাম্বার সেকশনে বলা হয়েছে, হাতের লেখা প্রমাণের ক্ষেত্রে ব্যক্তির যে দলিল লেখা হয়েছে সেই দলিলে হাতের লেখার পরিচিত ব্যক্তি একই সাথে বিশেষজ্ঞ হিসেবে বিবেচিত করতে পারে। আবার ইভেন দো হাতের লেখার ক্ষেত্রে ইউনিভার্সিটির প্রফেসররা ওনাদের খাতা যেহেতু দেখে কোন ডিপার্টমেন্টে পড়ালেখা করেছে, সেক্ষেত্রে হাতের লেখা হিসেবে দেখতে পারে। প্রত্যয়ন কর্তৃপক্ষের মতামত সম্পর্কে 47 ক বলা আছে। অধিকার বা প্রধান সম্পর্কে 148 নম্বর সেকশনে আদালত যদি কোনো সাধারণ প্রথা বা অধিকারের অস্তিত্ব সম্পর্কে সিদ্ধান্ত নিতে চায়, সেই ক্ষেত্রে এই যে সাধারণ প্রথা বা অধিকার সম্পর্কে কোনো ব্যক্তির জানা থাকলে তাকেও বিশেষজ্ঞ হিসেবে মনে করা হবে এবং তার বক্তব্যটাও প্রাসঙ্গিক হিসেবে গণ্য করা হবে। রীতিনীতি এগুলো কিভাবে প্রাসঙ্গিক, 49 নাম্বার সেকশনে বলেছে কোনো ব্যক্তি যদি কোনো জনস্বার্থে বা পরিবারের রাজনৈতিক বা ধর্মীয় কোনো প্রতিষ্ঠান গঠনের সম্পর্কে বিশেষ জ্ঞান থাকে, তাহলে সেটাও প্রাসঙ্গিক হিসেবে গণ্য হবে। আত্মীয়তার সম্পর্কের ব্যাপারে অভিমত 50 নাম্বার সেকশনে কোনো আদালত এক ব্যক্তির সাথে অন্য ব্যক্তির কি আত্মীয় বা পারিবারিক সম্পর্ক, বিশেষ করে ছেলে মেয়ে, ওনার ছেলে কিনা, ওনার মেয়ে কিনা, ওনার নাতি কিনা, এই ধরনের বিভিন্ন ভাবে ধরেন আপনার একটা সম্পত্তি বিক্রি করা হয়েছে 1949 সালে, এখন 3 জন বিক্রি করেছে, এখন পিতার নাম দেখাচ্ছে ভিন্ন ভিন্ন, কিন্তু সম্পত্তিটা ছিল মায়ের সম্পত্তি। তো সেই ক্ষেত্রে ওই যে বিশেষজ্ঞদের মতামত, ওই এলাকায় যিনি বসবাস করছেন তিনি যদি এই সম্পর্কে বলেন যে এই সম্পত্তিটা ছিল তার মায়ের আগে একটা জায়গায় বিয়ে হয়েছিল, সেই দলে 2টা সন্তান ছিল, পরবর্তীতে 2টা সন্তান ছিল, এরকম যদি ওই যে আত্মীয় সম্পর্কে যদি কেউ অভিমত নেয়, তাহলে দ্বিতীয় পক্ষের মতামত দেওয়াটা প্রাসঙ্গিক হিসেবে ব্যবহার করা হবে। আমাদের এই জায়গাগুলোতে বিভিন্ন ভাবে প্রশ্ন করে। তো ওই 11টা বা 13টা কারণ যখন আপনি দেখবেন, 13টা কারণ মনে রাখার সহজ উপায় কি আমরা সেটাও বলেছি। কখনো হাতে যাবেন, কখন চোখে যাবেন, কখনো পায়ে যাবেন, বিভিন্ন ভাবে মনে রাখার চেষ্টা করে দিবেন এবং কোথায় কোনটা প্রাসঙ্গিক সেই বিষয় নিয়ে কথা বলবেন। একই সাথে আমরা চরিত্র নিয়ে কথা বললাম। চরিত্র নিয়ে 4টা সেকশন সম্পর্কে আমাদের আলোচনা করা হয়েছে। আপনাকে প্রশ্ন স্পেসিফিক করতে পারে যে দিওয়ানি বা ফৌজদারি মামলার চরিত্র কখন প্রাসঙ্গিক বা গ্রহণযোগ্য আলোচনা করুন, অথবা আপনাকে বলতে পারে অর্থ মামলায় ঋণগ্রস্ত দুশ্চরিত্র সম্পর্কে সাক্ষ্য আইনে আলোচনা করুন, এরকম আপনাকে প্রশ্ন করতে পারে। সেক্ষেত্রে আমাদের ক্যারেক্টার নিয়ে যে কথা বলা হয়েছে, কয়েকটা সেকশন আছে, যে কথা আমরা কিছুক্ষণ আগেই বললাম। 52 নম্বর সেকশনে অলরেডি আলোচনা করা হয়েছে দেওয়ানি মোকদ্দমার ক্ষেত্রে। 55 নম্বর সেকশনে ক্ষতিপূরণ প্রদানকারী ব্যক্তির অর্থাৎ দেওয়ানি মোকদ্দমার ক্ষেত্রে। আর 53 এবং 54 নম্বর সেকশনে আমাদের ফৌজদারি মামলার ক্ষেত্রে চরিত্র কখন প্রাসঙ্গিক সে বিষয়গুলো নিয়ে কথা বলা হয়েছে। আশা করি আপনারা প্রশ্নটা করেছেন। একই সাথে আমি একটা প্রশ্ন
বলেছি যে সেই প্রশ্নটা ছিল হচ্ছে আমার মনে হয় 57 এবং 58 রিলেটেড দুটো প্রশ্ন। 57 এবং 58 রিলেটেড একটা সেকশনের কথা আমি বলেছিলাম। হুম? ঘটনা প্রমাণ বলতে কি বোঝেন বা কোন কোন বিষয়ে ঘটনা প্রমাণ করার প্রয়োজন এবং কোন কোন বিষয়ে ঘটনা প্রমাণ করার প্রয়োজন নাই, এরকম একটা প্রশ্ন বলেছিলাম, তাই না? ফ্যাক্ট, জি স্যার। এটা কি বোঝেন বলেন দেখি, একটু শুনি। স্যার, ঘটনা প্রমাণ এবং অপ্রমাণের বিষয়ে সাক্ষ্য আইনের 56, 57 এবং 58 ধারায় বলা হয়েছে। তো যখন কিছু ঘটনা রয়েছে যেগুলো আদালত নিজেই বিবেচনায় নিবেন, যেগুলোকে নতুন করে প্রমাণ করার কোনো প্রয়োজন নাই, যার আইনি বিধান রয়েছে এই যে 56 নম্বর সেকশনে, সেখানে বলা হয়েছে যে আদালত বিচারকের দৃষ্টিগোচরে লইবার বিষয়গুলো প্রমাণ করার প্রয়োজন নাই। অর্থাৎ একটা আদালত তার বিচার প্রক্রিয়ায় যে বিষয়গুলো তার নিজেই অনুধাবন করবেন, নিজেই হচ্ছে যে বিষয়গুলোকে আইডেন্টিফাই করবেন, সে বিষয়গুলো প্রমাণ করতে হবে না। এছাড়াও 58 নম্বরে 11টি বিষয়কে বলা হয়েছে যে বিষয়গুলোকে আমরা জুডিশিয়াল নোটিশ হিসেবে জানি, সেই 57 বিষয় নম্বরে 57 নম্বরে, তাহলে সেই বিষয়গুলো 57 নম্বরে যে জুডিশিয়াল নোটিশ বলে জানি, সেই বিষয়গুলো প্রমাণ করতে হবে না। জুডিশিয়াল নোটিশের কিছু যদি আমরা উদাহরণ দেই, সেটি হচ্ছে যে বাংলাদেশের আইনসমূহ, সামরিক বাহিনীর হচ্ছে যে আইনসমূহ, বাংলাদেশের সার্বভৌমত্বের হচ্ছে দলিল, বিভিন্ন আদালতের এবং কার্যালয়ের সিলমোহর এবং সরকার কর্তৃক স্বীকৃত কোন রাষ্ট্র, কোন রাজারানীর উপাধি, পতাকা, বাংলাদেশের সহিত অন্য রাষ্ট্রের বিরোধ, বাংলাদেশের ভূখণ্ড, সময়ের বিভাগ সমূহ, জলপথের যে পরিচিতি বা জলপথের নিয়মাবলী বা ইত্যাদি, এই সংক্রান্ত বিষয়গুলোকে জুডিশিয়াল নোটিশ বলে। এই বিষয়গুলো আদালত নিজে থেকেই ধরে নেবেন, এগুলো নতুন করে কোনো প্রমাণের প্রয়োজন নেই। admitted fact need not to be proved. জি স্যার, এটা 58 নাম্বার সেকশনে আছে যে অ্যাডমিটেড ফ্যাক্ট নিড নট বি প্রুভ, অর্থাৎ যে বিষয় স্বীকৃত ও প্রমাণিত হয়েছে সে বিষয় নতুন করে আর প্রমাণ করার দরকার নাই। অর্থাৎ যে বিষয় নিয়ে আপনি বাদী হিসেবে মোকদ্দমা করেছেন, বিবাদী সেটাকে স্বীকার করেন, তাতে আবার সাক্ষীর কি প্রয়োজন? জি স্যার। আপনি রিটেন স্টেটমেন্টে সেটা স্বীকার করে নিয়েছেন। কোন আসামিকে 241 এর পরে আপনাকে 242 তে জিজ্ঞেস করা হয় আপনি দোষী না নির্দোষ, আপনি কি করলেন? ওনাকে জিজ্ঞাসা করার পরে উনি স্বীকার করে নিয়েছেন। তবে সেই বিষয় নিয়ে আবার কেন তাকে এই ঘটনা প্রমাণের জন্য সাক্ষী দেওয়ার প্রয়োজন আছে? সুতরাং স্বীকৃত বিষয় প্রমাণের প্রয়োজন নাই স্যার, প্রমাণের প্রয়োজন নেই। খুব ইম্পর্টেন্ট কথা, ছোট্ট একটা কথা। ফ্যাক্ট অ্যাডমিটেড ফ্যাক্ট বা ফ্যাক্ট অ্যাডমিটেড নিড নট টু বি প্রুভ, খুব ইম্পর্টেন্ট। এই প্রশ্নটা আমাদের এখানে আসে। একটা প্রশ্ন আমি শুধু এমনি বলে যাই, এই প্রশ্নটা নিয়ে আমাদের বিভিন্ন সময় আসতে পারে, বাট 2020 সালে এই প্রশ্নটা এসেছিল যথাযথ হেফাজত থেকে উপস্থিত 30 বছরের পুরাতন দলিল সক্রিয়ভাবে প্রমাণিত, সংশ্লিষ্ট আইনের বিধান সম্পর্কে আলোচনা করুন। এই ধরনের প্রশ্ন একটা 2020 সালে এসেছিল। এই প্রশ্নটাতে আমরা দেখেছি যে একটা সেকশন আছে, 90 নম্বর সেকশন, সাক্ষ্য আইনের 90 নম্বর সেকশন অনুযায়ী 30 বছরের পুরাতন দলিল সম্পাদিত এবং বিষয়বস্তুকে আদালত সঠিকভাবে অনুমান অর্থাৎ মেপিজামশন করে দিতে পারে। অর্থাৎ পুরাতন 30 বছরের পুরাতন দলিল, যেই দলিলটা যার হেফাজতে থাকার কথা সেই হেফাজতেই আছে এবং সেই হেফাজত থেকে যদি আদালতে দাখিল করা হয়, তবে ওই 90 ধারার বিধান অনুযায়ী আদালত 30 বছরের পুরাতন দলিলটাকে বিশুদ্ধ দলিল বলে অনুমান করে নিতে পারে। আদালত ওই দলিলটাকে অপ্রমাণিক না হওয়া পর্যন্ত, যে কথা আমরা বলি যে পর্যন্ত এটাকে বলা হচ্ছে না যে ভুল প্রমাণ করা হচ্ছে না, ততক্ষণ পর্যন্ত সক্রিয়ভাবে প্রমাণিত হচ্ছে বা অনুমান করে নেওয়া হচ্ছে যে আসলে এটা সঠিক দলিল, 30 বছরের পুরাতন দলিল। একটা ছোট্ট একটা প্রশ্ন আসতে পারে। তো আমাদের শুধু এতটুকুই মনে রাখতে হবে, আমাদের কয়েকটা প্রুফের কথা বলে, নেট প্রিজিয়াম, শ্যাল প্রিজিয়াম, আর একটা হচ্ছে কনক্লুসিভ প্রুফের কথা বলে। কনক্লুসিভ প্রুফ থেকে মাত্র দুটা
সেকশন ডেটের কথা বলা হয় এবং এই জায়গা থেকে প্রশ্ন আসতে পারে দ্য মিনিং অফ কনক্লুসিভ প্রুফ। কনক্লুসিভ প্রুফ বলতে কি বোঝেন বা চূড়ান্ত প্রমাণ বা চূড়ান্ত প্রমাণিত বলতে কি বোঝেন, সাক্ষ্য আইনের আমাদের 4 নম্বর সেকশনে এই কথাটা বলেছে। যখন এই ধারায় একটা বিশেষ কোনো অন্য বিষয় চূড়ান্ত প্রমাণিত বলে ঘোষণা করা হয় তখন সেটাকে কনক্লুসিভ প্রুফ হিসেবে ব্যবহার করা হয়। কনক্লুসিভ প্রুফ হিসেবে আমাদের দুটো সেকশন আছে, একটা হচ্ছে 41 নম্বর সেকশন, একটা হচ্ছে 112 নম্বর সেকশন। 41 নম্বর সেকশনে যেটা প্রভেদ, অ্যাডমিনিটি এবং হচ্ছে মেট্রোমোনিয়াল সম্পর্কিত বা দেউলিয়া এখতিয়ার প্রয়োগকারী আদালত কর্তৃক কোনো রায় ডিগ্রি বা ঘোষণাকে আমরা কি করতে পারি, কনক্লুসিভ প্রুফ হিসেবে ধরে নিতে পারি। দেখেন আমরা এর আগেও বলেছি প্রভেদটা কি। প্রভেদ হচ্ছে কোনো একটা উইল হয়েছে, সেই উইলটাকে সবসময় উইল করতে হয় ওয়ান থার্ড উইল, তার উত্তরাধিকারী সম্পর্কে করা যায় না। আমাদের মুসলিম আইনে আপনার 174 সূরা নিসের 174 নম্বর আয়াতে উইল সম্পর্কে বলা আছে, কিন্তু আমাদের হিন্দু আইনে এরকম ভাবে উইলের বিধিবিধান সম্পর্কে একেবারে স্পষ্ট বিধান নাই। দ্যাটস ওয়াই আমাদের উইল যদি করা হয় হিন্দু আইনে অবশ্যই প্রবেশ সার্টিফিকেট নিতে হয়, যেহেতু প্রবেশ মাধ্যমে প্রমাণিত হয় দ্যাটস ওয়াই এটাকে কনক্লুসিভ প্রুফ হিসেবে দেওয়া হয়। এছাড়াও আদালতের বিভিন্ন রকম জাজমেন্টাল যে বিষয়গুলো আছে, সাসেস কোন ধরনের জাজমেন্ট আমাদের এখানে সে কথাও বলে দিয়েছে। যদি অ্যাডমিনিটিভ হয়, দেউলিয়া সম্পর্কিত এর সম্পূর্ণ কোনো কোর্টের রায় ডিগ্রি হয় তাহলে সেগুলোকে কনক্লুসিভ প্রুফ হিসেবে গণ্য করা হবে। একই সাথে 112 নম্বর সেকশনে আমাদের কনক্লুসিভ প্রুফ হিসেবে ধরে নেওয়া হয় যে বিবাহ থাকা অবস্থায় সন্তান যে জন্মগ্রহণ করে ওই সন্তানটা বৈধ পুত্র বা বৈধ সন্তান হিসেবে, পুত্র বলে ভুল হবে, বৈধ সন্তান হিসেবে চূড়ান্ত ভাবে প্রমাণিত, এটা যতক্ষণ পর্যন্ত আপনি তো এই ধরনের প্রশ্ন আপনাকে বিভিন্ন সময় করতে পারে। যদিও আমরা এগুলো আলোচনা করে না ছোট্ট ছোট্ট বিষয়গুলো, তবু আমাদের প্রশ্ন আসতে যেন অন্তত পক্ষে কিছু আমরা লিখতে পারি। তাহলে 30 বছরের পুরাতন দলিলের ক্ষেত্রে আমাদের প্রথম প্রমাণের বিষয় হচ্ছে 90 নম্বর সেকশন, দলিলটাকে 30 বছরের পুরাতন হতে হবে। নাম্বার 2 হচ্ছে যথাযথ হেফাজত থেকে ওইটা কোর্টে দাখিল করতে হবে। এই দুটো জিনিস যদি প্রমাণ করা যায় তাহলে আমাদের 90 নাম্বার সেকশন অনুযায়ী 30 বছরের দলিল যার কাছ থেকে উদ্ধার করা হয়েছে, যার হেফাজত থেকে উদ্ধার করা হয়েছে, সেটা সঠিক দলিল হিসেবে গণ্য করা হয়। তাহলে আমাদের কি করা হচ্ছে, বিষয়টাকে দুইটা বিষয় খেয়াল রাখতে হচ্ছে যে দলিলটা কত দিনের পুরানো, কমপক্ষে 30 বছরের পুরাতন কি না। নাম্বার 2 হলো এই দলিলটা কার হেফাজতে আছে, আসলে সঠিক যার হেফাজতে থাকার কথা, যার যিনি দাতা গ্রহীত থাকার কথা তার হেফাজত থেকে উদ্ধার হয়েছে কিনা। যদি এরকম উদ্ধার হয় তাহলে আমাদেরকে মনেই করতে হচ্ছে যে এই দলিলটা সঠিক আছে। একটা প্রশ্ন এসেছিল 2011 সালে বিডিএসসিতে, 1974 সালে রেজিস্ট্রি একটি দলিল বুনিয়াদের একখণ্ড জমিতে দখলদার আছেন, ওই জমিতে একটা বিল্ডিং নির্মাণের জন্য সোনালী ব্যাংক লিমিটেডের প্রতি ওয়াই জমিটি বন্ধক নিয়ে 5 লক্ষ টাকা ঋণ প্রদান করেন। 2010 সালে ওই সম্পত্তির সত্য দাবি করেন এবং ওয়াই প্রতিবন্ধকতা করার সিদ্ধান্ত নেন। ওয়াই উত্তর সত্ত্বেও দলিলের পদ্ধতি আদালতে দাখিল এবং প্রমাণের দায়ভারের জন্য আপনি কত নম্বর সেকশন ব্যবহার করবেন। একটা বড় ধরনের একটা প্রশ্ন করেছিল। এটা হচ্ছে জুডিশিয়াল প্রশ্ন। এই ধরনের প্রশ্ন সাধারণত আমরা কোনো সময় দেখিনি। আমাদের প্রমাণের দায়ভার সম্পর্কে একটা প্রশ্ন আসতে পারে, যেমন চরিত্রের বিষয়ে প্রশ্ন একেবারে ডিরেক্ট, আমরা চরিত্র কোথায় প্রাসঙ্গিক কোথায় প্রাসঙ্গিক বা চরিত্র বিষয় নিয়ে কোথায় লেখা হয়েছে সেই বিষয় ডিরেক্ট বলেছি, বাট ওখানে বলে দিতে পারে দেওয়ানি এবং ফৌজদারি মামলা কোথায় একটা চরিত্র প্রাসঙ্গিক। দেওয়ানি বা ফৌজদারি মামলার ক্ষেত্রে সাক্ষ্যের, দেওয়ানি বা ফৌজদারি মামলার সাক্ষ্যের ক্ষেত্রে চরিত্র কতটুকু প্রাসঙ্গিক হিসেবে বিবেচিত হবে সেই বিষয়টি আলোচনা করব। ঠিক একইভাবে আমরা শুধু প্রমাণের দায়ভারের কথা বলেছি, কিন্তু আপনাকে প্রশ্ন করে দিতে পারে দেওয়ানি এবং ফৌজদারি মামলা প্রমাণের দায়ভার ভিন্ন রূপ কিনা, কতটুকু ভিন্ন রূপ প্রমাণের দায়ভার সংক্রান্ত এভিডেন্স অ্যাক্টের বিধান সমূহ আলোচনা করুন। আমরা শুধুমাত্র প্রমাণের দায়ভার কাকে বলে সেটা আলোচনা করা কঠিন হচ্ছে, কিন্তু আপনাকে স্পেসিফিকলি আলাদা করে বলতে পারে প্রমাণের দায়ভার সম্পর্কে দেওয়ানি এবং ফৌজদারি কার্যবিধি সম্পর্কে আলোচনা করুন। আমরা একজনের কাছে থেকে শুনতে চাই প্রমাণের দায়ভার কিভাবে প্রমাণ করবেন। জগবন্ধু দা, প্রমাণের দায়ভার বলতে কি বুঝেন, ফৌজদারি এবং দেওয়ানি কার্যবিধি প্রমাণের দায়ভার সম্পর্কে আলোচনা করবেন। জি স্যার, প্রমাণের দায় বিষয়টা আগে প্রমাণের যে দায় ওইটা আগে আমরা বুঝি যে দি এভিডেন্স অ্যাক্ট 1872 এর 7ম অধ্যায়ের
প্রমাণের দায় সম্পর্কে বলা হয়েছে স্যার। প্রমাণের দায় বিষয়টা হলো সাক্ষ্য আইনে প্রমাণের দায় বা দায় বা দায়িত্ব বলতে আদালতে নিজের দাবি, মানে যে ব্যক্তি নিজের দাবি করাকে সত্য বলে প্রমাণিত করে বা যে কোনো বিষয় তার তার বাধ্যবাধকতা আছে যে যিনি কোনো বিষয় দাবি করে বা সত্য বলে আদালতকে বিশ্বাস করাতে চায়, সেটাই হলো প্রমাণের দায়। ওকে, প্রমাণের দায় বলতে প্রমাণের দায় বা প্রমাণের দায়িত্ব 101 ধারায় বলা আছে। এখানে 101 থেকে 112 ধারা পর্যন্ত প্রমাণের দায় সংক্রান্ত বিষয়ে বলা হয়েছে। 101 ধারায় বলা আছে যে প্রমাণের দায়িত্ব বলতে বোঝায় যদি কোনো ব্যক্তি কোনো বিষয়ে তার অস্তিত্ব দাবি করে বা ওই অস্তিত্ব অনুযায়ী সে রায় বা ডিগ্রি কামনা করে, তাকে সেই বিষয়ে প্রমাণ করতে হবে স্যার। জি, আর যদি আমরা দেওয়ানি মামলা প্রমাণের দায় বলতে বুঝি যে দেওয়ানি কোনো মোকদ্দমা যদি কেউ যদি কোনো বিষয় দাবি করে দেওয়ানি প্রকৃতির মামলাতে, তাকেই সেই বিষয়ে প্রমাণ করতে হবে আর কি। সেটা 101 ধারায় সে বিষয়ে বলা যেতে পারে। আর ফৌজদারি মামলার ক্ষেত্রে যদি প্রমাণের দায় হিসাব করা যায়, তাহলে ফৌজদারি মামলায় কোনো আসামি এখানে দায় করবে না। এখানে প্রসিকিউটর বা প্রসিকিউটর এখানে প্রমাণের দায় সম্পর্কে সে প্রমাণ করবে। সেখানে বলা আছে 103 ধারায় বলা আছে, ফৌজদারির ক্ষেত্রে 103 ধারায় বলা আছে যে নির্দিষ্ট কোনো বিষয়ে যদি কোনো কিছু সে দাবি করে, সেই নির্দিষ্ট বিষয় সম্পর্কে তাকে প্রমাণ করতে হবে। সে ওই নির্দিষ্ট ঘটনা বিষয়ে অস্তিত্ব তাকে প্রমাণ করতে হবে। যেমন ওখানে প্লে অফ এলিভের সম্পর্কে আমরা বলি যে ঘটনা যেখানে সে ছিল ঘটনা সম্পর্কে জানে না তাকে যদি সেই সম্পর্কে যদি ইয়া করা হয়, তাকে যদি আসামি করা হয়, তাহলে সে ওই ঘটনার সাথে সম্পৃক্ত না, সেক্ষেত্রে সে প্রমাণ দেখাবে সে অন্যখানে ছিল। one whom Sir? but what proof is lie. জি স্যার, প্রমাণের দায়িত্ব কার উপরে ন্যস্ত থাকে? প্রমাণের দায় দায়িত্ব যে দাবি করে তার উপরে তো ন্যস্ত থাকে। এটা কি শিফটেড হয়? জি স্যার, শিফট হয় 102 এ শিফট হয় স্যার। আমাদের দুটো বিষয়। হ্যাঁ, নাম্বার 1 হলো মামলার প্রমাণের দায়িত্ব, নাম্বার 2 হলো সাক্ষ্য উপস্থাপনের দায়। এই দুটো বিষয় নিয়ে আমাদের 101 এবং 102 নম্বর সেকশনে বলা হয়েছে। আপনি যদি কোনো বিষয় সম্পর্কে অস্তিত্ব দাবি করেন এবং সেই বিষয়ের উপরে আদালতের রায় বা অধিকার কামনা করেন, সেটা প্রমাণের দায়িত্ব আপনি। মামলা করেছেন আপনি, প্রমাণ করতে হবে আপনাকে যে এই সম্পত্তির মালিক আমি, তাহলে আপনাকে প্রমাণ করতে হবে, তাই না? আর 102 নাম্বার সেকশনে দায়ভার পরিবর্তন হয়, মানে সবসময় বাদীর উপরেই থাকে না। কোনো মামলায় সাক্ষ্য না দিলে যেই পক্ষ মামলায় হারবে, আপনি সাক্ষী দেন নাই, এতে আপনি মামলায় হেরে গেছেন। যেই ব্যক্তি হারবে সেই পক্ষ মামলার বিষয়বস্তু প্রমাণ করতে হবে। 102 নাম্বার সেকশন বলতো দাখিল করার দায়িত্ব, অর্থাৎ সাক্ষ্যকে উপস্থাপন করার দায়ভারের কথা বলা হয়েছে। আপনি যদি সাক্ষ্য উপস্থাপন না করেন, সেই ক্ষেত্রে আপনার উপস্থাপনের দায় হস্তান্তরযোগ্য, কারণ এই দায়িত্ব প্রতিনিয়তই একজনের কাছ থেকে অন্য পক্ষের কাছে কিন্তু হস্তান্তর হয়ে থাকে। তারপরে আপনি চলে যান 103 নাম্বার সেকশনে। ঠিক আছে, এখন আপনি বলেন 103 নাম্বার সেকশনে কি বলতে চাচ্ছেন? স্যার 103 নম্বর যে ধারাটাতে বলা আছে যে কোনো নির্দিষ্ট বিষয়ে যদি সে প্রমাণের দায়িত্ব যদি সে ন্যস্ত থাকে, নির্দিষ্ট কোনো বিষয়ে কোনো ব্যক্তি যদি কোনো নির্দিষ্ট ঘটনার অস্তিত্ব প্রমাণ করতে চায়, তাহলে সে আদালতে বিশ্বাস করতে হবে যে সেই বিষয়ে সে অস্তিত্ব ছিল বা সেই ঘটনা প্রমাণের দায়িত্ব সেই তার উপরে ন্যস্ত থাকে। ওটা প্লে অফ এলিভের যে বিষয়টা স্যার, অন্যত্র থাকার পার্টিকুলার ফ্যাক্ট, তাই না? আমি পার্টিকুলারলি ফ্যাক্টের যদি আমি অস্তিত্ব প্রমাণ করতে চাই যে আমি ওই সময় এখানে ছিলাম না, জি স্যার, সেই বিষয়টাকে যদি প্রমাণের দায়িত্ব কার, তাহলে তখন আসামির উপরে বর্তায় নাকি? জি স্যার, আসামির উপর বর্তায় স্যার। আর 104 বললো যে সাক্ষ্য যদি গ্রহণযোগ্যতা করার জন্য প্রমাণ আর কি, যে একটি ঘটনা আরেকটি ঘটনার সাথে যদি নির্ভর করে, তাহলে সে ওই ঘটনার উপর যে নির্ভর করে তাকে সেই ঘটনায় প্রমাণ করতে হবে। যে মৃত্যুকালীন ঘোষণা যদি কেউ প্রমাণ করতে চায়,
তাহলে তাকে প্রমাণ করতে হবে যে ওই ব্যক্তি মারা গেছে, এরপরে মৃত্যুকালীন ঘোষণাটা আর কি সে প্রমাণ করবে স্যার। ওকে 104 এটা বলা আছে। আর 105 যে বলা আছে যে বিষয়টা যে অভিযুক্তের মামলা যে ব্যতিক্রমের মধ্যে পড়ে তাকে প্রমাণ করতে হবে যে সে ব্যতিক্রমের মধ্যে পড়ছে। সে আমরা দণ্ডবিধির 76 থেকে 106 পর্যন্ত যে সাধারণ ব্যতিক্রমের মধ্যে পড়ে সেটা ওখানে মানে ইয়া করা যাবে স্যার, মানে প্রমাণ করতে হবে সেখানে সে ব্যতিক্রমের মধ্যে পড়ে। or any জি স্যার। special exception, তাই না? এই দুইটা জি জিনিস, স্যার, জি স্যার। বিশেষ ব্যতিক্রম এবং সাধারণ ব্যতিক্রমের মধ্যে যদি কেউ পড়ে, এই দুইটা জিনিস আমাদের মনে রাখতে হবে। কোনো ব্যক্তি যখন অভিযুক্ত হন, তিনি ওই মামলাতে যদি সাধারণ ব্যতিক্রমের মধ্যে পড়েন বা বিশেষ ব্যতিক্রম যেগুলো আমরা পড়েছি সেগুলোর মধ্যে যদি পড়েন, তাহলে তাকে প্রমাণ করতে হবে যে উনি সাধারণ ব্যতিক্রমের মধ্যে বা বিশেষ ব্যতিক্রমের মধ্যে পড়েন। এই যে সাধারণ ব্যতিক্রম বা বিশেষ ব্যতিক্রম, এটা কি দিওয়ানি কার্যবিধিতে এই সেকশন না স্যার, না স্যার, এটা তো ফৌজদারির ক্ষেত্রে এটা প্রযোজ্য স্যার, এটা দেওয়ানিতে হবে না স্যার। দণ্ডবিধিতে কিসের বিচার করা হয়, ফৌজদারি মামলা নাকি দিওয়ানি মামলা? দণ্ডবিধিতে শুধু ফৌজদারি মামলা বিচার করা হয় স্যার। নাকি দিওয়ানি ফৌজদারি ওয়াই? না স্যার, শুধু ফৌজদারি মামলা বিচার করা হয় দণ্ডবিধিতে। দণ্ডবিধিতে শুধু ফৌজদারি মামলা বিচার করা হয়। একটা গুরুত্বপূর্ণ মামলা আছে যে কোনো বিষয়ে বিশেষভাবে কারো অবগতি থাকার কথা ছিল, তাকে সেটা প্রমাণ করতে হবে। বিশেষ করে স্ত্রী খুন মামলায়, অর্থাৎ ওয়াইফ কিলিং মামলায়, স্ত্রী স্বামীর কাছে থাকাকালীন সময় কিভাবে সে মারা গেলেন, স্বামীকে স্ত্রী কিভাবে মারা গেলেন, সেটাকে প্রমাণের দায়ভার ওই স্বামীর উপরে বর্তাবে। অর্থাৎ আবার যদি স্বামী খুন হন, অর্থাৎ হাজবেন্ড কিলিং মামলাতে স্ত্রী যদি পরিবারের সাথে থাকে, তাহলে স্ত্রীর উপরে বর্তাবে। কত নম্বর সেকশনে আলোচনা করা হয়েছে? তাহলে দিওয়ানি এবং প্রুফের কথা আমরা আলাদা আলাদা করতে চাই, সেক্ষেত্রে দিওয়ানি মামলায় কোনগুলো প্রমাণ করতে হয় এবং ফৌজদারি মামলা কোনগুলো প্রমাণ করতে হয়? আমার কথা কি বুঝতে পেরেছেন? জি স্যার, ফৌজদারি মামলাতে প্রমাণ করতে হয় ওই যে যে বিষয়টা বললেন যে ওই দণ্ডবিধির যে বিষয়গুলা, দণ্ডবিধি যে সেইগুলা ফৌজদারি মামলার ক্ষেত্রে ব্যবহার করা হয়। সেকশন নাম্বার কত? 105 আর 106 ফৌজদারি। ওটা তো বললাম স্যার 105 যে ওই ফৌজদারির ক্ষেত্রে বললাম তো স্যার। 105 কোথায়? 103ও তো 103 ওখানে স্যার ওই ফৌজদারি অথবা দেওয়ানির দুইটা ক্ষেত্রে অনেক সময় প্রযোজ্য হয় স্যার। ওখানে দেওয়ানির ক্ষেত্রেও ওখানে নির্দিষ্ট কোনো বিষয় যদি প্রমাণ করতে হয়, তাকে নির্দিষ্ট বিষয় সম্পর্কে কোনো কিছু প্রমাণ করতে হলে সে নির্দিষ্ট বিষয়টা সে প্রমাণ করে। অনেক সময় ওখানে দেওয়ানির ক্ষেত্রে প্রযোজ্য হয় 103টা স্যার, আমরা দেখতে পাচ্ছি যেটা দেওয়ানি ক্ষেত্রে প্রযোজ্য হয়। দেওয়ানির ক্ষেত্রে, দেওয়ানি মামলার ক্ষেত্রে দেওয়ানিতে কেমনে হয়? জগবন্ধুরা 103 দেওয়ানিতে কেমনে হয়? এটা তো পেলে একটা ফৌজদারি মামলা করতে শুরু করবে। ফৌজদারি তো হয় 103। ফৌজদারি তো হয়। ওই যে একটা উদাহরণে বলছিলাম তো স্যার, ওই যে প্রবলেম মেডিবে ওখানে ওই যে জমি নিয়ে ওখানে বলছে যে নির্দিষ্ট বিষয় প্রমাণ যে করছে সেটা ওইখানে আবার ইয়াটা প্রবলেমেটিকে আসলো স্যার। 103 কথা বলা আছে স্যার। যখন বলা হচ্ছে যে একটা সেকেন্ডারি এভিডেন্স নিয়ে সে দলিলটা প্রমাণ করতে যাচ্ছে দেওয়ানি মোকদ্দমায়, তো আদালত বলল যে সেকেন্ডারি এভিডেন্স দেওয়ার আগে এটা 104 এর সঙ্গে মিলে যায় স্যার, 103 না। তাহলে ফৌজদারি স্যার 101, 103, 105 আর 106। দেওয়ানি স্যার দেওয়ানি তো স্যার 101, 102, তারপরে 100 হচ্ছে যে 4, 100 ওই যে মৃত্যুর প্রমাণ, জীবিতর প্রমাণ, এগুলোও ধরা যায় যে এটা ওই যে 7 এবং 8, 107, 8। তারপরে স্যার অ্যাক্টিভ কনফিডেন্স ওই যে 11 নাম্বার, ওটা দেওয়া যায়। তারপরে সম্পর্ক স্যার 109, যে হচ্ছে যে অনার এবং ওই প্রজার সম্পর্ক, ওটাও হচ্ছে দেওয়ানি প্রকৃতির। এরপরে স্যার ওই শুধুমাত্র মালিকানা প্রমাণ যেটা 110, ওটাও হচ্ছে স্যার দেওয়ানি প্রকৃতির। তাহলে 101 নাম্বার, 102 নাম্বার,
4 নাম্বার, 107 নাম্বার, 108 নাম্বার, 9 নাম্বার, 10 নাম্বার, 11 নাম্বার হচ্ছে দেওয়ানি প্রকৃতির স্যার। শুধুমাত্র 7 পর্যন্ত রাখলেই হবে, অত দূর আর যাওয়ার দরকার নাই। জি স্যার। 101 দেওয়ানি এবং ফৌজদারি উভয় ক্ষেত্রেই ব্যবহার করা হয়। এইবার বলবেন হলো লোকজন ধীরে আস্তে কমে যাচ্ছে কেন আমাদের লোকজন? আবুল কালাম আজাদ ভাই বড় একটা প্রশ্নের উত্তর দেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। একটা ভালো প্রশ্নের উত্তর দেন আপনি, আপনার সাউন্ড সুন্দর। সেটা হ্যাঁ, ওই যে সেই 15 নাম্বার সেকশন, ডক্ট্রিন অফ স্টোফেলস নাকি স্টোফেলস এগেইনস্ট স্ট্যাটিউট। এই গুপ্তচর সম্পর্কে বলা আছে দ্য এভিডেন্স অ্যাক্ট 1872 এর সেকশন 115 থেকে 117 পর্যন্ত। সেখানে স্টকহোল্ড সম্পর্কে বলতে গেলে প্রথমেই যে মূলনীতি দিয়ে শুরু করা হয়েছে, যে উদ্দেশ্যে স্টকহোল্ডের আবির্ভূত হয়েছে, এই ঘটনা হচ্ছে যে কোনো মানুষ একই সঙ্গে গ্রহণ এবং বর্জন করতে পারেন না, একই সঙ্গে অনুকূলে এবং প্রতিকূলে যেতে পারেন না। আর এই নীতিটা 115 ধারায় বললো যে কোনো একটা ব্যক্তি যখন কোন একটা বিষয়ে মিথ্যা জানার পরেও অপর কোনো ব্যক্তিকে সত্য হিসাবে বিশ্বাস করায় এবং বিশ্বাসের ভিত্তিতে কোনো কাজ করতে দেয় এবং অপর ব্যক্তি ওই বিশ্বাসের উপরে ভিত্তি করে কাজ করে, তখন তাদের মধ্যে কোনো মোকদ্দমায় এই প্রথম ব্যক্তি বা অথবা তার প্রতিনিধি প্রথমে যে বক্তব্য দিয়েছে তার সত্যতা অস্বীকার করতে পারবেন না। ভেরি গুড। এটা হলো প্রতিবন্ধ কথা। তাহলে কি হলো, যে কথা একবার বলেছি পরবর্তীতে সেটা অস্বীকার করতে পারবো না, এই হলো বাংলা কথা, জি স্যার। তাই না? জি স্যার। আমি মিথ্যা জেনেও যদি আমি কাউকে আশ্বাস দেই এবং সেই অনুযায়ী যদি আমি কাজ করি, একটা বিখ্যাত উদাহরণ দেন, একটা বিখ্যাত উদাহরণ আছে। উদাহরণটা স্যার ওইভাবে পড়া হয়নি। উদাহরণটা হলো আমার বাবা বাড়িতেই আছে, আমার বাবা বেঁচে আছে, সম্পত্তিটা হলো আমার বাবা। হঠাৎ করে আমি বললাম যে আমার বাবা মারা গেছে, সম্পত্তির মালিক আমি। তো মানুষ জানে আসলেই তার বাবার সম্পত্তি, সে বাবা যদি মারাই যায় তাহলে সম্পত্তির মালিক সে। এখন ধরেন আমি হচ্ছে সিরাজগঞ্জের মানুষ, ঢাকাতে একটা সম্পত্তি আমার বাবার নামে ছিল, আমার বাবা তো থাকে সিরাজগঞ্জে। তো আমার বাবাকে দীর্ঘদিন ঢাকাতে লোকজন দেখেন না, আমি প্রচারণা করলাম যে যেহেতু আমার বাবা দীর্ঘদিন অসুস্থ, এই ভবনেই আমি থাকি। আমি হঠাৎ করে মানুষকে প্রচারণা শুরু করলাম যে এই সম্পত্তির মালিক আমি, এই সম্পত্তিটার আমি ইনহেরিটেন্স সূত্রে পেয়েছি। কারণ কি, আমার বাবার সম্পত্তি ছিল, আমার বাবা মারা যাওয়ার পরে এই সম্পত্তিটা আমার কাছে দিয়েছে। আমি সেই কথা, এবং তিনি বিক্রয়ের প্রস্তাব দিয়েছেন, আমি ক্রেতা হিসেবে তার কথা বিশ্বাস করলাম। সে উত্তরাধিকার সূত্রে সম্পত্তি পেয়েছে এবং আমাকে দলিল করে দিল। পরবর্তীতে সে দাবি করছে যে আমার বাবার সম্পত্তি, আমার বাবা তো বেঁচেই আছে, আমি তো আমার বাবার, এই সম্পত্তি তো আমার না, এটা তো আমার বাবার সম্পত্তি, আমি তো এই সম্পত্তির মালিক যেই সময় দিয়েছিলাম। পরবর্তীতে সে মারা যায়, কিন্তু সে বলে যে আমি যেই সময় সম্পত্তি দিয়েছিলাম সেই সময় সম্পত্তির মালিক আমি ছিলাম না। বর্তমান যদিও আমি মালিক, কিন্তু যেই সময় আমি সম্পত্তিটা দিয়েছি সেই সময় আমি সম্পত্তির মালিক না, এই কথাটা সে বলতে পারবে না। বোঝা গেছে? পড়ছিলাম মনে হচ্ছে। জি বলেন। আর 116 ধারায় বললো যে তার মূল বক্তব্য হচ্ছে যে ওয়ান্স এ টেনান্ট অলওয়েজ টেনান্ট, ওয়ান্স এ লাইসেন্সি অলওয়েজ লাইসেন্সি। অর্থাৎ কোনো প্রজাস্বত্ব এবং অনুমতি ক্রমে বসবাসকারী ভাড়াটিয়া সত্ত্ব, এই প্রজাস্বত্ব এবং ভাড়াটিয়া সত্ত্ব থাকা অবস্থায়
কোনো ব্যক্তি যখন প্রজাস্বত্ব এবং ভাড়াটিয়া সত্ত্ব আরম্ভ হয়, ওই সময়ে তার যে মালিক ছিল, ওই সময় তার মালিকের সত্ত্ব ছিল না, এই কথাটা এই প্রজা এবং ভাড়াটিয়া বলতে দেওয়া যাবে না। বিষয়টা হলো, আমি একটা বাড়ির দেখভাল করি, কথার কথা, আমি এই ভাড়াটা আমি আপনার কাছে দিয়েছি। এখন হঠাৎ করে ভাড়াটিয়া ভাড়া বন্ধ করে দিলে যে তুমি তো বাড়ির মালিকই না, ভাড়া দিব কেন? এখন হইতে পারে যে মালিক আমার বাবা, আমাকে সেইটা দায়িত্ব দিয়েছে, অথবা আমি মালিকের কাছ থেকে চাকরি করি, এই যে ভাড়াটি ভাড়া দেব না সেটা সে বলতে পারবে। কথা কি বোঝা গেছে উদাহরণটা? জি বলেন। তাহলে কি 116 নাম্বার সেকশনে দুইটা নীতির উপরে প্রতিষ্ঠিত, তাই না? একটা হচ্ছে ভাড়াটিয়া আর মালিকের সাথে, আর একটা হচ্ছে লাইসেন্স ছাড়া লাইসেন্সির মধ্যে একটা সম্পর্ক, তাই না? এই দুইটা নীতির উপরে প্রতিষ্ঠিত। এবং স্থাবর সম্পত্তি দখল অবশ্যই ভাড়াটিয়া বা প্রজাকে দিতে হবে। কেউ যদি বলে যে এই সম্পত্তিটা আমি ভাড়া নিয়েছি, আবার কেউ লিজ নিয়েছে, এই সম্পত্তির মালিক, সেটা সে দাবি করতে পারবে না। কারণ ভাড়াটি এবং মালিকের যে সম্পর্ক, অর্থাৎ স্থাবর সম্পত্তি অবশ্যই ভাড়াটি এবং মালিককে দখল দিতে হবে। যদিও আমাদের একটা একটা মতবাদ আছে যে একটা স্থাবর সম্পত্তি বিক্রি বা হস্তান্তর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ একটা ইলিমেন্ট হচ্ছে কাউকে দখল দেওয়া। এখন আমি কাউকে ভাড়া দিয়েছি, এটা কি দখল তো দিতেই হবে তাকে, ভাড়া দিয়েছি সেটাও কি তাহলে বিক্রয়ের মতন দখল? না স্যার, এটা অনুমতিক্রমে দখল। এক্স্যাক্টলি, অবশ্যই দখলটি মালিকের অনুমতি নিয়ে অর্পণ করতে হবে, তাই না? এখানে আরেকটা কথা আছে স্যার, যে যদি কখনো ভাড়াটিয়া মালিক হিসেবে দাবি করতে চায়, তাহলে আগে মালিকের কাছে দখল হস্তান্তর করার পর সে সত্য ঘোষণা বা নয় ধরার মামলা করতে পারবে আর কি, তার আগে নয়। জি এক্স্যাক্টলি, কারণ হচ্ছে সে তো মালিক এবং ভাড়াটিয়ার মধ্যে সম্পর্ক, তাই না? কখনোই ভাড়াটিয়া মালিকের এই যে সত্য অস্বীকার করতে পারবে না। ভাড়াটিয়া মালিককে ভাড়া পরিশোধ করবেন এবং ভাড়াটিয়া মূলত মালিকের সত্যকে স্বীকার করে নেবেন। এই স্বীকার করে নিয়ে ভাড়া নিয়েছেন, তাকে দখল দিয়েছে, সে দখলদার, সে সম্পত্তির মালিক, এটা কখনোই দাবি করতে পারবেন না। আমি একটা বিষয়, ওই যে বিশেষজ্ঞের মতামত, ওইখানে আমি একটা কথা অ্যাড করতে চাই, যে করলে কেমন হয়। সেটা হচ্ছে বিশেষজ্ঞের মতামত বলতে কি বুঝো, এই ধরনের যদি কোশ্চেন আসে, তো আমি কি এটা বলতে পারি এই বিষয়টা কি এরকম কি, যে আদালতের মানে জ্ঞানের সীমাবদ্ধতার জন্যই বিশেষজ্ঞের মতামতের প্রয়োজন দেখা যাচ্ছে, এই বিষয়টা এরকম কি স্যার? যদিও আপনার উত্তর সঠিক, বাট এই কথা বলা যাবে না। আচ্ছা স্যার। কারণ হচ্ছে বিচারকদেরকে লার্নেড বলা হয়, তিনি সবকিছুই জানবেন, এটাই। ওনার কোনো কিছু নিয়ে যদি সন্দেহ থাকে, এখন ওনার তো ওই ইনহেরিট পাওয়ার আছে যে যে কোনো বিষয় নিয়ে সে সিদ্ধান্ত গ্রহণ করতে পারে। যখন কোনো বিষয় নিয়ে তার সন্দেহের সৃষ্টি হয়, তখনই উনি বিশেষজ্ঞের মতামত নিবেন। ধন্যবাদ। এখন ধরেন একজন মানে ওই যে কথা আমাদের এক বোন উদাহরণ দিলেন যে বিষ প্রয়োগ করে নীল হয়ে গেছে। এখন সাধারণ অর্থে একেবারে সর্বজ্ঞ নিয়ে আমরা বলে দিলাম যে এই বিষ প্রয়োগ করেই মারা হয়েছে এবং সে এই কারণে সে নীল হয়ে গেছে। যদি কোর্ট এটা ধরে নেয় এবং সেই অনুযায়ী যদি বিচার করে, সেটা তো আর অপরাধ হয় না, তাই না? হইতেই পারে, সে বিচার করতেই পারে। কিন্তু সে যদি মনে হয় যে এখান থেকে আমার কনফিউশন থাকতে পারে, আসলে এই যে পদার্থ, যে রাসায়নিক পদার্থগুলো আছে, সেই রাসায়নিক পদার্থ কোন পদার্থের কারণে নীল হয়, আমি আরো স্পেসিফিকলি জানতে চাই, দ্যাটস হোয়াই সে ওপিনিয়ন নিতে পারে। জি, আর একটা বিষয় আছে, 117 নম্বর সেকশন আছে। 117 নম্বর সেকশনটা স্যার আমি ওটা কোনোদিন বুঝতেই পারিনি। কে বুঝতে পেরেছেন, কে ভালো বুঝতে পেরেছেন? এই 115 আবার একটু শুনতে চাই, স্টোফেলস নীতি শুনতে কে ভালো বলতে পারবেন? আছেন কেউ?
কেউ নাই? সর্বনাশ। স্যার হ্যাঁ, ওই 117টা স্যার। না ওই স্টোফেন্স নীতি সম্পর্কেই বলবেন। আচ্ছা ঠিক আছে, 117ই বলেন। 117 স্যার, ওই যে বিল অফ এক্সচেঞ্জ, যখন কোনো কিছুর একটা বিনিময় হয়, বিল অফ এক্সচেঞ্জ হতে পারে, হুন্ডি হতে পারে, কোনো একটা হচ্ছে যে যেগুলো হচ্ছে ট্রানজেকশন টাইপ, একটা চেকও হতে পারে স্যার। এই চেকটা যখন হস্তান্তরিত হয়ে আরেক ব্যক্তির নিকটে যায়, তখন ওই ব্যক্তি একথা বলতে পারবে না যে আমার কাছে চেকটি হাওয়া হয়ে আসছে, বা আমার কাছে কোনো বিনিময় বা কোনো চুক্তি ছাড়াই আমার কাছে আসছে, এটা বলার সুযোগ নাই। অর্থাৎ চেকটা কথাটা মনে হয় একটু উল্টো হয়ে গেল। আমার চেক, আমি বিল অফ এক্সচেঞ্জ জানি, জি আমি স্যার। বিল অফ এক্সচেঞ্জটা ড্র করেছি, পরবর্তীতে কাউকে ধরেন আমি সেই বিল অফ এক্সচেঞ্জটা আমি আপনাকে দিয়েছি, আমি অস্বীকার করতে পারবো না যে এই বিল অফ এক্সচেঞ্জের তো আসলে এই সম্পত্তির এই টাকার তো আমি মালিক ছিলাম না, এই চেকের তো আমি মালিক ছিলাম। যেমন হচ্ছে যে কথাটা আমি বলছি যে এমআই শেয়ার এবং নন এমআই শেয়ার চেক। এখন দেখেন গত কিছুদিন আগে আমি একটা কেস নিয়ে আপনাদের সাথে আলোচনা করেছিলাম, মনে আছে কিনা, যে একজন মহিলাকে জামালপুরের একটা কোর্ট, জয়েন্ট ডিস্ট্রিক্ট জাজ, উনি কি করেছে, 1 বছরের সাজা এবং চেকের 2 গুণ জরিমানা করেছে। 30 লক্ষ 15 লাখ টাকা চেক, 30 লক্ষ টাকা জরিমানা করেছি। ঘটনাটা দেখে আমি হতভম্ব। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক ছোট ভাই আমার কাছে এসে ফোনে দিয়ে বললো যে ভাই, আমার কুকুর চেকই না। কোর্ট উল্টাপাল্টা ভাবে, ঠিক আছে, আমার কুকুর চেকের বিপরীতে আমার কুকুরকে রায় দিয়েছে 1 বছরের জেল এবং 30 লাখ টাকা জরিমানা। আমি বললাম আরে শিওর? আমি বললাম আরে শিওর? বলে যে হ্যাঁ ভাই, একেবারে 100% শিওর। আমার কোনোভাবেই বিশ্বাস হচ্ছিল না যে একজন জেলা ও দায়রা জজ, যুগ্ম জেলা ও দায়রা জজ কিভাবে সেই ভুলটা করে। তা আমি বললাম যে তুমি কাগজপত্র দিই এবং চেকের কপিটা আমাকে পাঠাও। চেকের কপি আমি যখন হাতে পেলাম, আমি যখন দেখলাম, তখন দেখি চেকটা ছিল নন এমআইসিআর চেক, অর্থাৎ যেই চেকের উপরে মানে কার অ্যাকাউন্ট, নেম অফ অ্যাকাউন্ট হোল্ডার এর নামই লেখা থাকে না, সেটাকে বলা হয় নন এমআইসিআর চেক। এমআইসিআর চেকগুলোকে আইডেন্টিফাই করার জন্য বিভিন্ন মেকানিজম, আধুনিক বিভিন্ন মেকানিজম আছে, কোড আছে, ব্রাঞ্চ কোড আছে, তারপর অ্যাকাউন্ট নাম্বার থাকে, অ্যাকাউন্ট নেম থাকে, এগুলোকে বলা হয় এমআইসিআর চেক। আর আগের যে চেকগুলো দেখবেন শুধুমাত্র সিগনেচার থাকে, আর অ্যাকাউন্ট নাম্বার অনেক সময় সোনালী ব্যাংকের চেকগুলোতে ডাইরেক্ট ঠিক আছে সিল মারা থাকতো, দেখেছেন তো নাকি? জি স্যার, জি স্যার। কোনো প্রকার অ্যাকাউন্ট নাম্বার থাকে না, অ্যাকাউন্ট হোল্ডারের নাম থাকে না, কিচ্ছু থাকে না স্যার। হ্যাঁ, তো আগে ওই চেক দিয়ে মামলা করেছিল এবং কোর্ট মনে করেছে, এবং ওই যে ওনার কুকুর যার বিরুদ্ধে মামলা করেছে সে আমার নামটা ধরেন আব্দুল হালিমা বেগম, সিগনেচারটা আবার হালিমা বেগমের দেওয়া। এখন কোর্ট ধরে নিয়েছে যেহেতু হালিমা বেগমের নামে নাম দিয়ে সিগনেচার করা, এবং এটা যেহেতু নোটিশ দেওয়া হয়েছে, নোটিশটা জারি হয়েছে, তারপরে ডিজাইনার হয়েছে, সুতরাং হালিমা বেগমের চেক কোর্ট কিন্তু সেটা ধরে নিয়েছে। এখন আসলে তো চেকটা হালিমা বেগম না। তখন আমি বললাম যে তুমি কি চেয়েছো, কোর্টের কাছ থেকে কি চাও, যেহেতু রায় হয়ে গেছে। তো আমি বললাম যে প্রথমে তুমি আপিল করো, আপিল করার পরে তুমি কোর্টকে রিমান্ডে পাঠাতে বলো, একই সাথে এ অফটা চাও, এ অফ, অ্যাকাউন্ট ওপেনিং ফর্ম, এইটাকে বলা হয় এ অফ। অ্যাকাউন্ট ওপেনিং ফর্মে ওখানে ডিটেলস লেখা আছে যে আসলে অ্যাকাউন্টটা কার, অ্যাকাউন্টটা কবে ওপেন করা হয়েছে, অ্যাকাউন্টে কবে কবে লেনদেন হয়েছে, চেকটা রিসিভ করেছে কে, ইচ এন্ড এভরিথিং আছে। তো হ্যাঁ, ঘটনা সত্য, চেক রিসিভ করে দেখে যে আসলে চেক রিসিভিং হচ্ছে মোয়াজ্জেম হোসেন, মানে ওই যে তার ফুফা, এবং সে মৃত অলরেডি। ভয়াবহ ঘটনা না? অনেক মৃত জটিল। ব্যক্তির চেক নিয়ে একটা জীবিত ব্যক্তি, সেই জীবিত ব্যক্তি তার স্ত্রী ছিল, তার বিরুদ্ধে মামলা করেছে। এখন যদি ধরেন ওই চেকটা আসলে এ অফে দেখা গেল যে ওই মহিলারই ছিল, তো ওই মহিলা অস্বীকার করতে পারবে না যে আসলে আমি চেকটা ড্র করিনি, আমি দেইনি। এই সেকশন থেকেই, এই 117 নাম্বার সেকশনের আলোকেই কিন্তু আমাদের
যেই সমস্ত চেক ডিভিশনের মামলা হয় মোট 17টা কারণে একজন চেক দিয়েছে, ধরেন আমার চেক আমি আপনাকে দিয়েছি, আমি অ্যাকাউন্টটা ক্লোজ করেছি, সেটা ওয়ান কাইন্ড অফ অফেন্স অ্যাকর্ডিং টু সেকশন 138। আমি অ্যাকাউন্টটা ওপেন চেক দিয়েছি কিন্তু অ্যাকাউন্টটা পরবর্তীতে ক্লোজ করেছি, এটাকে অ্যাকাউন্ট ডরমেন্টও যদি থাকে, অ্যাকাউন্ট ইনসাফিসিয়েন্ট ব্যালেন্সও যদি থাকে, সিগনেচার মিসম্যাচ থাকতে পারে, চেকের ব্যালেন্স এন্ড মানে কথা এবং অঙ্কের পরিমাণ যদি এরকম মোট 17টা বা 18টা কারণে চেক দিতে পারে। তো আপনি একটা চেক দিয়েছেন, আপনি একটা বিল অফ এন্ট্রি করেছেন, সেই ক্ষেত্রে আপনি পরবর্তীতে আর অস্বীকার করতে পারবেন না যে এই চেক এইটা আমার না। 17 নম্বরের মূল বিষয়টা এটা, অর্থাৎ ওই যে এটাকে বিল অফ এক্সচেঞ্জ বলা হয় বারত চিঠি, এটা আবার বাংলা শব্দ খুব একেবারে জঘন্য শব্দ, বারত চিঠি। অর্থাৎ যিনি দিয়েছেন অবশ্যই সে অস্বীকার করার অনুমতি দেওয়া হবে না যে ওই বারত চিঠি প্রণয়ন করা বা পৃষ্ঠা অঙ্কন করা তার ক্ষমতার মধ্যে ছিল না। বুঝতে পেরেছেন ভাইয়া? জি স্যার, জি স্যার। তাহলে স্যার যে চেকটা ইস্যু করবে সে পরবর্তীতে এটা অস্বীকার করতে পারবে না যে সে ওই চেকটা দেওয়ার এখতিয়ার আমার ছিল না। জি জি জি, এক্স্যাক্টলি, এইটা সুন্দর কথা বলেছেন। স্বীকৃতিদাতা বলতে পারবে না যে তার পৃষ্ঠা অঙ্কন বা প্রণয়ন করার ক্ষমতা ছিল না। হ্যাঁ, তাহলে স্যার এই এক কথায় মানে এক লাইনে কিভাবে তো কাভার দেওয়া যায় আপাতত যে কাভার দেওয়া যে হচ্ছে যেটা ইংলিশে যদি লেখেন অথবা যদি হাসি পাইল আপনার প্রশ্নটা শুনে, এক কথায় কাভার দেওয়া না, এই সংক্ষিপ্ত প্রমাণ ধরা যাবে না। এক কথায় কাভার দিয়ে আসবো আপাতত বাঁচি নাকি? ওই তো যে কথা যে বারত চিঠি, বারত বা বিল অফ এক্সচেঞ্জে যিনি ড্র করেছে বা পৃষ্ঠা অঙ্কন করেছে তিনিও অস্বীকার করতে পারবে না যে তার পৃষ্ঠা অঙ্কন করার ক্ষমতা ছিল না। যেটা বিল অফ এক্সচেঞ্জ হতে পারে, যেটা চেক হতে পারে, তারপরে বিভিন্ন বিষয়গুলোকে দিয়েছে, এক্সচেঞ্জ, বিল অফ এক্সচেঞ্জ, বেলি, লাইসেন্স, এইগুলো উদাহরণ দিয়েছে। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন দিয়েছিলাম। প্রশ্ন তো অভাব নাই, আলোচনার তো আর শেষ হয় না, তাই না? চলতে থাকুক নাকি। আমরা একটা প্রশ্ন দিয়েছিলাম, আমার কাছে মনে হয় যে প্রশ্নটা এরকম ছিল যে হু মে টেস্টিফাই, আর সাথে ছিল হচ্ছে হু মে টেস্টিফাই ছিল, সাথে আরেকটা সেকশন আমি যুক্ত করেছিলাম, সেটা হচ্ছে নাম্বার অফ উইটনেস, তাই না? মানে required number of the witness shall be proven in fact. ফ্যাক্ট প্রমাণের জন্য কতজন উইটনেস প্রয়োজন হয়, আর who may testify কে সাক্ষী হতে পারে, তার সাথে ছোট্ট ছোট্ট করে দিয়েছিলাম হচ্ছে বোবার সাক্ষী, তাই না? যে আরো কি কি যেন বলেছিলাম। প্রশ্ন আছে? জি স্যার, ওর বলছিলেন স্যার কোন মামলা বা ঘটনা প্রমাণের জন্য কতজন সাক্ষীর প্রয়োজন হয়, বোবা সাক্ষী, শিশু বা উন্মাদ সাক্ষী কি যোগ্য সাক্ষী এরকম, আর পূর্বে দ্বন্দ্বপ্রাপ্ত একজন আসামির দ্বন্দ্ব কি মানে পরবর্তী মামলায় প্রাসঙ্গিক কিনা। কি বলবেন? স্যার বলবো কি? অবশ্যই বলবেন। হ্যাঁ স্যার এই যে মামলায় ঘটনা প্রমাণের ক্ষেত্রে কতজন সাক্ষীর মানে সাক্ষীর সংখ্যা আর কি, তো এটা সাক্ষ্য আইনের 134 ধারায় বলা হয়েছে কোন মোকদ্দমা প্রমাণের জন্য কোন নির্দিষ্ট সংখ্যক সাক্ষীর প্রয়োজন হবে না। জি, ইংল্যান্ডের স্যার আইনে যেটা ছিল যে ওইসব দেশে সর্বনিম্ন 2 জন সাক্ষীর প্রয়োজন হয়, কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে নির্দিষ্ট সংখ্যক কোনো সাক্ষীর কথা আইনে উল্লেখ নেই। এক্ষেত্রে যেটা দেখা যায় স্যার, দেওয়ানি বা ফৌজদারি উভয় মামলার ক্ষেত্রে দেখা যায় যে কতজন সাক্ষী বিবেচিত হবে তা প্রমাণ করার জন্য মানে সাক্ষ্যের জন্য প্রয়োজন হবে না, যদি একজন যোগ্য সাক্ষীও যদি তার বিশ্বাসযোগ্যতা বা তার বিষয় প্রতিষ্ঠিত করার জন্য যথেষ্ট মনে হয় তবে সে সাক্ষ্য
তার সাক্ষ্য হিসেবে গ্রহণযোগ্য হবে। অর্থাৎ এখানে বলা হচ্ছে যে একটা সাক্ষীর মূল্যায়ন করার, যে সাক্ষীর সংখ্যা না, তার কথার মূল্যায়নটা, যে সে ব্যক্তিটা হচ্ছে নির্ভরযোগ্য, সে স্বাধীন নিরপেক্ষ এবং স্বার্থের ঊর্ধ্বে উঠে সে সাক্ষীটা দিচ্ছে, এটা তার বিশ্বাসযোগ্যতাকে প্রমাণ করে। এই ক্ষেত্রে যে কিছু স্যার কেস ল আছে, যে মুসলিম উদ্দিন মরাম রাষ্ট্র একটা 38 ডিআর এর 327 মামলায় বলা হয়েছে যে যে কোন মামলা প্রমাণের ক্ষেত্রে আদালতে নির্দিষ্ট সংখ্যক সাক্ষ্যের প্রয়োজন নাই এবং একমাত্র সাক্ষ্যের ভিত্তিতেও কি আদালত তার রায় প্রদান করতে পারবে, জি, দণ্ড দিতে পারবে। স্যার ওকে, হোম এজেন্সি পাই, হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছি আমি, হোম এজেন্সি পাই, কে সাক্ষী হতে পারে? স্যার সাক্ষ্য হওয়ার জন্য স্যার যে শোনে এবং বুঝে যুক্তিসঙ্গত উত্তর দিতে পারবে, এই যে কোনো ব্যক্তি স্যার সাক্ষী হওয়ার যোগ্যতা রাখে। সেক্ষেত্রে স্যার একজন শিশু হতে পারে, একজন উন্মাদ হতে পারে, পাগল বা উন্মাদ হতে পারে, বা অপরাধী, সেও সাক্ষ্য দেওয়ার যোগ্যতা রাখে। স্বামী স্ত্রী একে অপরের বিরুদ্ধে সাক্ষ্য দিতে পারবে স্যার। ওকে, আর বোবা সাক্ষী কি সাক্ষী এটা? স্যার বোবা সাক্ষী যে স্যার বোবা সাক্ষী যে যোগ্য সাক্ষী, এটা 119 ধারায় বলা হয়েছে যে বোবা সাক্ষী সাক্ষ্য হিসেবে সাক্ষ্য দিতে পারবে, কিন্তু সেটা উনি যে কথাগুলো ইঙ্গিতে বা আকারে বলবে সেটা স্যার মৌখিক সাক্ষী হবে স্যার, ভেরি গুড, ওরাল এভিডেন্স হবে স্যার। এই ক্ষেত্রে আরেকটা কথা আছে স্যার, বোবা যদি বধির হয় সেক্ষেত্রে স্যার সাক্ষী হিসেবে যোগ্য হবে না, যদি সে না শুনতে পারে। যোগ্য সাক্ষীর একটা বিশেষ গুণ হচ্ছে ওই সাক্ষীকে অবশ্যই প্রশ্ন বুঝতে হবে এবং জি জি স্যার, ওরা কিন্তু কোশ্চেনই করা যাবে না। জি জি আকার ইঙ্গিতে যদিও করা যায়, এরকম টাই করে এখন বের হচ্ছে, ঠিক আছে, বডি হলেও তো আকার ইঙ্গিতে জি করা যায়, উনি যদি বুঝতে পারে তাহলে সে সাক্ষীর যোগ্য সাক্ষী। স্যার বধির কি হবে স্যার? বধিরও হবে যদি উনি বুঝতে পারে। এখন স্যার আদালতের সামনে তো স্যার তাকে প্রমাণ করতে হবে, আদালতের সামনে তো সাক্ষ্য দিতে হবে, সেক্ষেত্রে ওই তো সেই আকার ইঙ্গিতের মাধ্যমে জি, এখন বর্তমান সময়ে বধিরদের জি স্যার আকার ইঙ্গিতের মাধ্যমেও সাক্ষী দেওয়ার বিধান রেখেছে। দেখবেন যে বিটিভি নিউজ এগুলোতে সেগুলোতে দেখেন একজন খালি বারবার হাত নড়ায়, তার মানে বোবারা বা বধিররাও কিন্তু এটা বুঝতে পারে। জি স্যার জি স্যার জি স্যার। আচ্ছা, সাক্ষীর বিশ্বাসযোগ্যতা অভিশংসন বলতে আপনি কি বোঝেন? স্যার সাক্ষীর বিশ্বাসযোগ্যতা অভিশংসনের ক্ষেত্রে যে স্যার বলা হচ্ছে যে কয়েকটা ধারা আছে স্যার এক্ষেত্রে, যে সাক্ষীর বিশ্বাসযোগ্যতা অভিশংসন করা যায়। অর্থাৎ সাক্ষী যেমন স্যার আছে বিশ্বাসের অযোগ্য করে তোলা, যেমন স্যার উনি এটা স্যার আছে 155 ধারায় আছে স্যার, যে তিনটি বিষয়ে তিনটি উপায়ে স্যার সাক্ষীর বিশ্বাসযোগ্যতা অভিশংসন করা যেতে পারে। যেমন সাক্ষী যে সাক্ষ্য দিচ্ছেন সে স্বতন্ত্র সাক্ষী একজন হাজির করে প্রমাণ করা যে একজন ব্যক্তি সে তাকে ভালোভাবে চেনে, তাকে হাজির করে বলা যে সে ব্যক্তিটা আসলে বিশ্বাসের অযোগ্য, অর্থাৎ সে সাক্ষ্য হিসেবে মানে সাক্ষী হিসেবে ভালো না, মানে মানুষ হিসেবে সে ভালো না, এইভাবে অভিশংসন করা যেতে পারে। আবার স্যার একজন লোককে হাজির করে, একজন সাক্ষীকে হাজির করে বলা যে ওই যে উনি যে সাক্ষী দিচ্ছেন উনি আসলে প্রলোভনে বা টাকা নিয়ে ঘুষ নিয়ে বা দুর্নীতি করে স্যার হচ্ছে সাক্ষ্য দিয়েছেন, এই ক্ষেত্রে হতে পারে স্যার। আরেকটা হতে পারে পূর্ববর্তী যে স্যার কথাগুলো সাক্ষী হিসেবে যে উনি সাক্ষ্য দিয়েছেন পূর্ববর্তী মামলায়, সেই বক্তব্যকে অসামঞ্জস্য করে তোলা, অর্থাৎ অমিল করে তোলা, এইভাবে স্যার একটা সাক্ষীর বিশ্বাসযোগ্যতাকে পূর্ববর্তী বক্তব্য বর্তমান বক্তব্যের সাথে অমিল রাখা। সাক্ষীরা পূর্বে বক্তব্য দেয়, তো যেমন একটা উদাহরণ বলেন স্যার। কথাটা বুঝতে পারছেন? এখানে স্যার মোটর চলতেছে তো স্যার, মানে কথা শোনা যাচ্ছে না ভালো স্যার, একটু আরেকবার। আমি বললাম যে
কোন বিষয়ে সাক্ষী আগে বলেছে কিন্তু এখন সেটা ভিন্ন হচ্ছে, কোন কেউ এমন কোন দলিল আছে? তুই একটা দলিলের নাম বলতে পারবি? স্যার এটা এক্ষেত্রে স্যার বলতে পারি আহ, আহ, যে স্যার আহ, যে স্যার আমি যেমন হতে পারে স্যার যে যে একজন খুন করছে, ঠিক আছে স্যার, হ্যাঁ, মানে সে সে মানে পরবর্তীতে সে ওটা অস্বীকার করলো যে না আমি দেখি নাই, মানে খুন করতে প্রথমে বলছিল যে আমি ওই লোককে খুন করতে দেখছি, পরবর্তীতে সে এসে সে আদালতে বললো যে না আমি মনে হয় কিভাবে সে এই কথা বললো? কোথায় বলার সুযোগ আছে যে আমি দেখছি? এই কথাটা সে বলার কোথায় সুযোগ আছে? কোথায় বলবে? কত ধারায় কি স্যার এটা? না, কোথায় বলবে? কোন নালিশে আর দিতে স্যার, নালিশে বা তো স্যার হুম। এটা তো 180 জবানবন্দি। পুলিশের নিকট যে জবানবন্দি দেয় ওটা যদি পুলিশ রেকর্ড করে, রেকর্ড করার পর যদি আদালতে সেটা হচ্ছে যে 173 এর মাধ্যমে যদি জমা দেয় সেক্ষেত্রে হতে পারে, অথবা নালিশ যেটা করে অথবা থাকে, অথবা দেখা গেল যে 164 দিল সে ব্যাপারে পরবর্তীতে তো আবার কিন্তু জেরা হবে অবশ্যই, তাহলে সেক্ষেত্রে অর্থাৎ পূর্ববর্তী যত প্রকার লিখিত বিবৃতি বা লিখিত স্টেটমেন্ট 161 164 এজাহার Very good. এগুলো সম্পর্কে এছাড়াও 173 অর্থাৎ ওই যে পুলিশ প্রতিবেদন আছে, তারপরে যদি সিজার লিস্ট তৈরি করার সময় 103 অনুযায়ী কোনো সাক্ষী যদি স্বাক্ষর করে তার উপস্থিতিতে জব্দ করা হয়েছে, পরবর্তীতে সে বললো যে আমি ওই দিন ছিলামই না, আমি তো বিদেশ থাকতাম। স্যার সুরতহাল সম্পর্ক তো হবে স্যার, মৃত্যুর হ্যাঁ। কারণ নির্ণয় তো হ্যাঁ। সাক্ষীরা করে স্যার পুলিশের কেস দায় কি স্যার হবে না? এটাও তো হয় স্যার। পুলিশের কেসদায়ী তো আর সাক্ষী হিসেবে ব্যবহার করতে পারবেন না, ওটা তো যদি শুধু কোর্ট চায় তখন আপনি কি অ্যাভেলেবেল না পুলিশ দায়ী। স্যার এছাড়াও স্যার যদি কখনো হচ্ছে মানে সাক্ষীর মানে বাদী তো নিজে একজন সাক্ষী, সেই সাক্ষীর জবানবন্দিকেও স্যার হচ্ছে মানে জেরার মাধ্যমে অভিশংসন করা যেতে পারে। খুবই সুন্দর কথা। অবশ্যই প্রত্যেকটা সাক্ষী একজন আজকে দিয়েছে এক বক্তব্য, সাক্ষী সাক্ষ্য দেওয়ার সময় এক কথা বললো স্টেটমেন্ট, এখন যদিও সাক্ষী দিতে হয় না, এখন লিখিত সাক্ষী হয়। হ্যাঁ, ফৌজদারি কার্য দেওয়ানি কার্যবিধি অনুযায়ী উনি লিখিত একটা বক্তব্য দিয়েছেন, পরবর্তীতে উনি অন্য কথা বলছেন, তাহলে তো হইলো না। তাহলে আবার স্যার চার্জ সংশোধনের পরেও তো স্যার ওই পুনরায় সাক্ষী নিয়ে যায় যখন, সেই সময় ইয়ে করা যাবে। that's why সাক্ষী করে পূর্ববর্তী বক্তব্যের সাথে বর্তমান বক্তব্য যদি অমিল থাকে তখন সেটাকে আমরা বিশ্বাস অযোগ্য হিসেবে গড়ে তুলতে পারি। সাক্ষ্য আইনে আমি বারবার বলি, সাক্ষ্য আইনে যত বেশি এক্সপার্ট আপনি, ডকুমেন্ট সম্পর্কে যত বেশি আপনি চিনবেন, তত বেশি আপনার কথা বলতে পারেন। এমনি আপনি তো পরীক্ষায় এক ফোঁটা না পড়লেও আপনি পরীক্ষায় পাস করে ফেলতে পারবেন, কিন্তু আপনার ঘটনাটা তো জানা থাকতে হবে যে ঘটনাটা কি। ওই যে আমাদের আবুল কালাম ভাই যে বললো যে আসলে ঘটনা, আবুল কালাম ভাইয়ের দেখেন একটা বিষয় আছে, উনি কিন্তু জানার চেষ্টা করে যে ঘটনাটা মনে প্রাণে সে বিশ্বাস করার চেষ্টা করে যে আমি আগে জানি কি, যার ফলে দেখেন উনি যখন সংজ্ঞা দেয় উনি ওনার মতো করে কিন্তু আইন অনুযায়ী কথা বলেন। তো আপনাকে ঘটনাটা বুঝতে হবে যে একটা সাক্ষীকে অবিশ্বাস্য করে তুলবে, সে ঘুষ খায়, সে আসলে বিশ্বাস করা যায় না, সে রেগুলার বিভিন্ন মামলায় সাক্ষী দেয়। 3 নাম্বার হচ্ছে সে কি করেছে, সাক্ষী এক সময় 161 যখন দিয়েছিল সে এক কথা বলেছে, এখন এক কথা বলেছে। এইগুলো দিয়ে সাক্ষীর বিশ্বাসযোগ্যতা অভিশংসন করা যায়, তাই না? জি স্যার। আচ্ছা, এখন আপনি আরেকটা প্রশ্ন বলেন, আরেকটা প্রশ্ন আপনার কাছ থেকে শুনি। জেরার আইনসঙ্গত প্রশ্ন কখন করা যায়, কোন কোন ক্ষেত্রে জেরার আইনসঙ্গত প্রশ্ন আপনি করতে পারবেন? অর্থাৎ কোশ্চেন ক্রস এক্সামিনেশন। জি ওই স্যার জেরায় আইনসঙ্গত কোশ্চেন করা যায় স্যার, এটা 100 স্যার 42 ধারায় স্যার। না স্যার 46 ধারায়। বগুড়া বাসা কোথায় আপনার? স্যার বগুড়া হচ্ছে সোনাতলা বাসা স্যার। দূরে হয়ে গেছে। বগুড়াতে তো এখন
কোথায় স্যার? জমিজমার দাম তো সোনা। জি স্যার। স্যার আমার বড় ভাই কিনলো স্যার, উনি ব্যাংকার, উনি কিনলেন ওই ওই যে স্টেশন থেকে একটু সামনে। স্যার জেরায় স্যার আইনসঙ্গত কোশ্চেন করা যায় স্যার। এই যে যেমন স্যার আছে 3টি বিষয়ে স্যার করা যাবে, সেটা হলো যে বিষয়ে হচ্ছে অলরেডি কোনো মানে প্রুফ আছে, মানে সবাই জানে আর কি, এটাকে কি বলবো স্যার, তার মানে সত্যবাদিতা পরীক্ষা করার জন্য। জি স্যার, জি স্যার। তারপরে এবং স্যার তার তার হচ্ছে সেই মানুষটি কি না, মানে অর্থাৎ তাকে তাকে আইডেন্টিফাই করার জন্য তাকে কোশ্চেন করা যেতে পারে স্যার। জি, তার পরিচয় এবং মর্যাদা জানার জন্য। জি 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 স্যার। তারপরে স্যার এখানে এমন অবস্থা হয়েছে স্যার, কথা আর ইয়ার মানে দুটাই তারিখ আছে, মানে মোটর চলতেছে তো স্যার। স্যার 142 ধারার সঙ্গে 146 ধারা গুলায় ফেলছে, যার কারণে স্যার আরেকজন বলেন ওই শব্দের মধ্যে আছে। স্যার এটা হচ্ছে স্যার 146 ধারায় 3টি ক্ষেত্রে অর্থাৎ 3 প্রকার প্রশ্নের মাধ্যমে ওই যে জেরাই করা যায়, প্রশ্ন করা যায়, আইনসঙ্গত প্রশ্ন। তো প্রথম নাম্বার যেটা বলা হচ্ছে টু টেস্ট হিজ ভেরাসিটি, সাক্ষীর সত্যবাদিতা পরীক্ষা করার জন্য। তারপরে সাক্ষীর পরিচয় বা সাক্ষীর ব্যক্তিত্ব এগুলো জানার জন্য, তার পরিচয় সে সঠিক ব্যক্তি কিনা, অর্থাৎ যাকে সাক্ষী হিসেবে আনা হয়েছে সে আসলে সেই সাক্ষী কিনা, না অন্য কেউ প্রক্সি দিচ্ছে, ওটা জানার জন্য। আরেকটা স্যার তার চরিত্রের উপর আঘাত হানিয়া সত্যবাদিতাকে নষ্ট করার জন্য, অর্থাৎ তার চরিত্রের উপর আঘাত হানিয়া তার বিশ্বাসকে ভঙ্গ করার জন্য। এটা এই যে চরিত্রের উপর এখানে একটা বার আছে স্যার, সেটা হচ্ছে যে কোনো যদি ধর্ষণ বা ধর্ষণ সংক্রান্ত মামলা হয়, তাহলে কোনো নারীর অতীত যৌনাচার নিয়ে কোনো প্রশ্ন উত্থাপন করা যাবে না। করা যাবে যদি সেটা বিষয়ের সঙ্গে প্রাসঙ্গিক হয়, তাহলে আদালতের অনুমতি চাইতে হবে। আদালত যদি সেটা বিবেচনামূলক ক্ষমতা প্রয়োগ করে অনুমতি দেওয়ার মতো হয়, তাহলে এই যে এই বিষয়ে প্রশ্ন করা যাবে। ভেরি গুড। জি স্যার। এইবার বলবেন হচ্ছে মনিরুল ভাই, জি অর্থাৎ যেখানে হা বা না উত্তর থাকে সেটা কি আমরা কি বলি, নির্বাহী প্রশ্ন করি। 142 দ্বারা বলছে যে কখন স্যার, নির্বাহী প্রশ্ন করা যায় আর কখন নির্বাহী প্রশ্ন করা যায় না বলেন। হ্যাঁ সরি স্যার, আমি একটু ওই আমার একটা পেশেন্ট আসছে তো স্যার, একটু পরে কথা বলছি। স্যার আমি কি বলবো স্যার? আরেকজন বলেন, একটু শুনি আরেকজনের কথা শুনি। সালাউদ্দিন ভাই বলেন, চুপচাপ করে আছেন কেন সালাউদ্দিন ভাই? আপনার গর্জন কেন শুনি না? চট্টগ্রাম মানুষ তো বুকে সাহস অনেক থাকে, সাহস কি কমে গেল? স্যার ওয়ালাইকুম আসসালাম। স্যার বলছেন স্যার আপনি হ্যাঁ আসি স্যার, আমরা তো আন্দোলন সংক্রান্ত স্যার সবসময় চট্টগ্রাম থেকে শুরু করি। সেটাই তো, আমি তো তাই জানি যে চট্টগ্রামের মানুষের সাহস তো সেরকম। তো এই সেকশন গুলোতে আলোচনা করেছি স্যার। 141 বলা 141 বলা হয়েছে যে প্রশ্নের মধ্যে প্রশ্নকারী যে উত্তর প্রত্যাশা করেন তা নির্দেশিত থাকে, সেটাই লিডিং কোশ্চেন। যেমন স্যার আপনি কি চট্টগ্রাম থেকে ঢাকায় যাচ্ছেন, এটার মধ্যে স্যার লিডিং কোশ্চেন লিখিত আছে। তারপর স্যার 142-এ বলা আছে কখন কখন লিডিং কোশ্চেন করা যাবে। যেমন স্যার প্রথম হচ্ছে জবানবন্দির সময় আমরা হচ্ছে কখন লিডিং কোশ্চেন করা যাবে না। যাবে না স্যার। জি, জবানবন্দির সময় স্যার, মানে এক্সামিনেশন ইন সিভির সময় আপনার লিডিং কোশ্চেন করা যাবে না। এরপরে স্যার আদালত যদি অনুমতি দেয় তাহলে স্যার করা যাবে। দুটা বিষয়ের সময় লিডিং কোশ্চেন করা যায় না। একটা হচ্ছে জবানবন্দির সময়, এক্সামিনেশন স্যার, মানে পূর্ণ জবানবন্দির সময়। জবানবন্দি যখন স্যার করা হয়। আর আদালতের অনুমতি নিয়ে কয়টা বিষয়ে লিডিং কোশ্চেন করা যায়? আদালতের অনুমতি নিয়ে